নমস্কার সবাইকে, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম। দিওয়ালি, শুভ দীপাবলি ম্যাম। শুভ দীপাবলি। শরীর টরীর ঠিক আছে? ম্যাম আপনার মেয়ের শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। সবাই ভালো আছেন তো আপনারা? হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনার মেয়ে ভালো আছে? হ্যাঁ, দুজনেই ভালো আছি আমরা আজকে এখন। শুভ সন্ধ্যা ম্যাম। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আচ্ছা, এর আগের দিন যা যা পড়ানো হয়েছিল তাতে কারোর কোনো ডাউট আছে কি? এটাও ঠিক একটু সবাই মিউট করে দেবেন প্লিজ। না এটা কি বলতে স্পেশাল এটা। এর আগের দিন যদিও আমরা প্লিজ সবাই একটু মাইকটা দেখি সেটা কিরকম। এটা খেয়েছি, খেয়েছেন মনে জানি একবার গিয়ে ভেতরে দেখলাম জয়ত্রী, আপনার মাইকটা একটু অন আছে, একটু বন্ধ করে দিন না প্লিজ। জয়ত্রী, তোমার মাইকটা অন আছে, একটু বন্ধ করে দাও, থ্যাংক ইউ। আচ্ছা, তো যদিও আমরা এর আগের দিন শুধুমাত্র এর ক্লাস করেছিলাম আর কি, পূর্ব পাঠের পুনরালোচনা করেছিলাম আর কি, তো সেজন্য আই বিলিভ যে কারোর কোনো ডাউট থাকার কথা নয়। যদি থাকে তো তাও আমরা পরে ডিসকাস করে নেব। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি একটা এর আগের দিন আমি ক্লাস চলতে চলতে কোয়েশ্চেনটা করেছিলাম, তার মাঝখানে কেউ একজন আমায় কানেক্টও করেছিলেন যে কোয়েশ্চেনটা আরেকবার একটু বলবেন, যেটা আমাদের কি হোমওয়ার্ক ছিল। তো কিন্তু
আমি একটু বিজি ছিলাম বলে আমি আনসার দিতে পারিনি। তো এখন আমি আজকে প্রশ্ন, আচ্ছা দীপিকা প্রশ্ন করেছিলেন, হ্যাঁ তো আজকে আমি এই মুহূর্তে সবার কাছে প্রশ্ন করছি আরেকবার। আচ্ছা ধরুন আমি একটা একটা করে দিয়েই প্রশ্ন করছি। তো আমি আপনাদের সবাইকে এখন ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করলাম, ক্লাস যখন শেষ করব তখন এই প্রশ্নটার আনসার নেব। যদি না দিতে পারেন আমি নেক্সট উইকে দেব। তো আমাকে বলতে হবে কেন বৃহস্পতি, এই যে এখন সবাই জানেন 18ই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে গিয়ে তুঙ্গস্থ হয়েছে। কেন বৃহস্পতি কর্কটেই তুঙ্গস্থ হলো? রবিতে হতে পারতো, মানে সিংহতে হতে পারতো, তুলাতে হতে পারতো, কন্যাতে হতে পারতো, সমস্ত কিছু ছেড়ে জলরাশিতে গিয়ে কেন বৃহস্পতি, একটা আকাশ তত্ত্বের গ্রহ, জলরাশি কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হলো? এটা হচ্ছে আপনাদের সবার আজকে ক্লাসের শুরুতে প্রশ্ন। ক্লাসের শেষে আমি এই প্রশ্নটা আপনারা ভাবুন, মানে ক্লাস চলতে চলতে মাথার মধ্যে, তারপর ক্লাস শেষে আমি আনসার নেব। যদি না বলতে পারেন আমি আরো 1 উইক টাইম দেবো। তো আজকে আমরা নর্মাল ক্লাসে চলে আসছি। এবার নর্মাল ক্লাসে আমরা লগ্নের ভাব নিয়ে পড়বো। আজকে আমরা লগ্নের ভাব নিয়ে পড়বো। তো সবার খাতা পেন রেডি আছে? একটু থামস আপ দিয়ে দিন আমাকে। হ্যালো হ্যালো হ্যাঁ রাকেশ বলুন। বলছি ম্যাডাম, আমার একটা কথা বলার ছিল, যদি আপনি পারমিশন দেন তাহলে বলতে পারি। হ্যাঁ যদি হ্যাঁ বলুন না, নিশ্চয়ই। বলছি ম্যাডাম, এই অ্যাস্ট্রোলজিটা মেনলি তো গুরুমুখী শিক্ষা, এটা তো কোনো মাধ্যমিক এইচএস বা গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনা নয়। তো হ্যাঁ। আমি ক্লাস করতে গিয়ে হ্যাঁ। এর আগেও স্যারের কাছেই বেসিক করেছি। তো আমি একটা প্রবলেম ফেস করেছি, যেহেতু এটা অফলাইন মোড, সেহেতু আমাদের স্টুডেন্টদের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। এবার একটা সহজ বিষয় হয়তো আমি ক্যাপচার করতে পারলাম, অন্য হয়তো অনেকে পারলো না, কিন্তু অন্য অনেকে পারলো, আমি পারলাম না। সেই জন্য আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, মানে ছেলেমেয়েরা যদি একটা গ্রুপ তৈরি করে তাহলে ডিসকাশন করতে সুবিধা হয়। এতে করে আমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে পরবর্তী দিনে ক্লায়েন্ট দেখতে পারে, তাহলে একটা একাডেমিক সুনাম আর সেই সঙ্গে আমাদের জীবনের একটা সাফল্যের দিক। এটা আমার ভাবনা চিন্তা। এবার এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা এটা আমি এমনি চিন্তা করেছি। দেখুন, আমার কাছে কোনো অসুবিধে নেই মনে হচ্ছে না জিনিসটা, বাট তাও আমি একবার স্যারের কাছ থেকে এটা পারমিশন নিয়ে নেব, নিয়ে জানাবো নেক্সট, আমি ক্লাসিক গ্রুপে জানিয়ে দেবো এটা। তবে আমি বিশ্বাস করবো তাতে আমাকে রেখেই করা হবে ডিসকাশনটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একবার স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি। স্যারের কোনো আপত্তি আছে কিনা এই জিনিসটাতে জানিয়ে নিয়ে আমি আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা যে আমাদের 12টা ভাব আছে, সেই 12টা ভাবের এক একটা ভাব থেকে কি কি বোঝা যায় সেই জিনিসটা আমরা বুঝবো এখানে। ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে হচ্ছে প্রথম ভাব। আমরা আমাদের লগ্ন যেখানটায় অবস্থান করে সেটা হচ্ছে আমাদের প্রথম ভাব, আপনারা সবাই জানেন সেটা। তো লগ্ন ভাব থেকে কি কি বোঝা যায়? লগ্ন ভাব থেকে জাতক নিজে, আপনারা লিখুন এটা, লগ্নের ভাব থেকে, প্রথম ভাব থেকে, এটাকে আমরা লগ্ন ভাবও বলি বা কেউ কেউ তনু ভাবও বলে থাকে। পুরোনো প্রাচীন বইতে এটাকে তনু ভাবও বলা হয়। তো এখান থেকে বিচার করা হয় জাতক নিজে, নিজের জন্মভূমি, যদি আমি ফার্স্ট বলি একটু আমাকে দাঁড় করিয়ে দেবেন, মাতৃভূমি, নিজের চেষ্টায় প্রতিষ্ঠা, জাতকের চরিত্র, মেজাজ, স্বাস্থ্য, জীবনী শক্তি,
নাম, যশ, মস্তিষ্ক, মুখমণ্ডলের উপরিভাগ প্রধানত চোখ, আয়ু, কি বললেন ম্যাডাম এত বলুন? আয়ু আয়ু এটা হলো নিজের এই জিনিসগুলো বোঝা যায়। এছাড়া কি বোঝা যায়? এই এতদূর অব্দি লেখা, আয়ু অব্দি লেখার পর নেক্সট প্যারাতে একটা দাগ দিয়ে বা স্টার দিয়ে লিখতে পারেন। এছাড়া যেগুলো বোঝা যায়, মানে আমাদের একজনের বার্থ চার্ট থেকে শুধু আমাদের তো নয়, আমাদের পরিবারের আরো লোকজনেরও জিনিস বোঝা যায় কোন কোন ঘর থেকে কি কি দেখা হচ্ছে। তো এই ঘর থেকে আমরা মামার বিপদ, পিতার এন্টারটেনমেন্ট ক্রিয়াকলাপ বা আনন্দদায়ক ক্রিয়াকলাপ লিখতে পারেন। ম্যাডাম প্রথমেরটা বললেন মামার বিপদ। হ্যাঁ, মামার বিপদ, হ্যাঁ, মামার বিপদ, পিতার আনন্দদায়ক ক্রিয়াকলাপ, আর শেষেরটা হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর প্রতিবেশী। ম্যাডাম এগুলো সব কি লগ্ন থেকে? এগুলো সব লগ্ন থেকে। আচ্ছা, আত্মীয় স্বজনের ব্যাপারটা একটু বলেন তো ম্যাডাম। আত্মীয় স্বজন আমাদের, ধরুন আমাদের নবম ঘর থেকে আমাদের নবম ঘর থেকে কি দেখা হয়? আমাদের পিতা। তো নবম থেকে আমাদের লগ্ন, নবমকে যদি লগ্ন ধরেন তাহলে সেই নবম থেকে আমাদের লগ্নটা কত নম্বর ঘরে পড়ছে বলুন? ম্যাডাম পঞ্চম ঘর। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। পঞ্চম ঘর ম্যাডাম। আমি আমার হ্যাঁ। ক্লাসে ঢুকতে পারছিলাম না, মানে লাইন পাচ্ছিলাম না, একটু বলবেন কি হচ্ছিল? শুভম বাবু, হ্যাঁ 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 হ্যাঁ, গোপাল বাবু, আপনি কিছু খুব একটা মিস করেননি। আমরা শুধু লগ্নের ভাব নিয়ে পড়েছি, মানে লগ্ন ভাবটা, মানে প্রথম ভাবের লগ্ন ভাবটা নিয়ে শুরু করেছি খালি। আর আমি একটা প্রশ্ন করেছি সবার কাছে, যেটা আমি সব ক্লাসের শেষে উত্তর নেব, যে কর্কট রাশিতে কেন বৃহস্পতি কুম্ভস্থ হয়। আচ্ছা, এটা প্রশ্ন করেছি। আচ্ছা, যেটা আমাকে শুভম বোধহয় শুভম বাবু প্রশ্নটা করলেন। গোপাল বাবু, আপনি একটু মাইকটা সাইলেন্ট করে দিন প্লিজ। আচ্ছা, শুভম বাবু যে প্রশ্নটা করলেন যে কিভাবে অন্য জিনিসগুলো বোঝা যাবে, সেটা হচ্ছে আমাদের নবম ভাব হচ্ছে আমাদের পিতৃভাব। তো পিতৃভাবের পঞ্চম ভাব হচ্ছে আমাদের লগ্ন ভাব। তাহলে পিতার পঞ্চম মানে শুধু আনন্দদায়ক ক্রিয়াকলাপ নয়, সেখান থেকে পিতার ভাব ভালোবাসা বা পিতার সন্তান। দেখুন, পঞ্চম ভাব থেকে আমরা সন্তান বুঝি, তো নবম ভাবের পঞ্চম ভাব হচ্ছে আমার লগ্ন ভাব, তাহলে আমার পিতার সন্তান হচ্ছে আমি। এরকম ভাবে ক্যালকুলেশন গুলো ক্রিয়েট করা হয়। বা পিতার ভালোবাসা, পিতার সেলফ ওয়ার্ক, যদি আপনার পিতা সেলফ ওয়ার্ক করে থাকেন তাহলে সেটা আপনার লগ্নভাব থেকে বিচার হবে। কারণ 5th হাউস থেকে আমরা সেলফ ওয়ার্ক বা মানে সেলফ ওয়ার্কের বাংলা কি হবে আমি, আচ্ছা সবার কাছে না আমার এই জিনিসটা বলার আছে, সেটা হচ্ছে আমি না দীর্ঘ প্রায় 12-15 বছর না কলকাতার বাইরে, আমি কলকাতায় থাকি না। হ্যাঁ, তো অবভিয়াসলি বাংলা বলা হয় না, তবে আমি যতটা সম্ভব চেষ্টা করছি বাংলায় বলতে। আমি এটা বলছি না যে আমি বাংলা বলতে পারি না, তো অনেক ক্ষেত্রে একদম পুরো মানে ক্রিটিক্যাল বাংলা আমি হয়তো একটুখানি কনফিউজ হয়ে যেতে পারি কখনো কখনো। আচ্ছা, স্বনিযুক্তি বা কর্মসংস্থান। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সুজাতা। তো সেলফ ওয়ার্ক, তো আপনি আপনার বাবা যদি কোনো সেলফ ওয়ার্ক করেন, ধরুন আপনার বাবার একটা নিজস্ব, আপনার বাবা একজন অ্যাস্ট্রোলজার,
তো সেই তার মানে উনি ওটা ওনার সেলফ ওয়ার্ক করছেন। তো ওনার সেলফ ওয়ার্কটা কেমন হবে আপনার চার্টের লগ্ন ভাব থেকে ওনার সেলফ ওয়ার্কটাও আমরা বিচার করতে পারি, বাট কখনো কখনো সেটা কমপ্লিট সঠিক হয় না। তার কারণ হচ্ছে অবভিয়াসলি তার জন্য তার চার্টটাও বিচার করা দরকার হতে পারে। তো একটা আভাস পেতে পারি আমরা। যেরকম বললাম যে আপনার বাবা হচ্ছে নবমে, তো বাবার পঞ্চম মানে পঞ্চম ভাব থেকে আমরা সন্তান দেখি, তো সেই পঞ্চমটা হচ্ছে আপনি, এভাবে বিচারটা হয় আর কি। যেরকম মানে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম মানে হচ্ছে তার সন্তানের দ্বারাই তার পিতা আগামী দিনে উন্নতি লাভ করবে, তাই তো? মানে এটা আমি বলছি যে ধরুন যে যে ভাবটা যার, আমরা জানি যে সপ্তম ঘর আমাদের স্পাউজের, মানে আমার যার সঙ্গে বিবাহ হবে বা আমি ছাড়া পৃথিবী, সেটা হচ্ছে আমার সপ্তম ঘর। তো সেই সপ্তম ঘরের সপ্তমটাকে যদি আমি লগ্ন ধরি এবার, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ব্যাপারটা? হ্যাঁ ম্যাডাম, ধরতে পেরেছি, বলেন। হ্যাঁ, তো তাহলে সপ্তমটা যদি লগ্ন ধরি, তাহলে আমি তার এগেনস্টে আমি আবার অপোজিটে চলে গেলাম। তেমনি আমার বাবা যদি নবম ঘর থেকে দৃষ্ট হয়, আমার বাবাকে আমি বিচার করবো কোন ঘর থেকে? নবম ঘর থেকে। হ্যাঁ, তো নবম ঘর এবার আপনার সন্তান বিচার করবেন পঞ্চম ঘর থেকে, লগ্নের পঞ্চম থেকে আমরা সন্তান বিচার করি। তাহলে নবমের পঞ্চমে কে আছে? আপনার লগ্ন, মানে আপনি। তার মানে আপনার বাবার জন্য সন্তান হচ্ছে তার পঞ্চম ঘর, যেটা আপনি নিজে। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, মানে আমি কি বোঝাতে পারলাম এই জিনিসটা সবার কাছে? একটু থামস আপ দিন যদি বোঝাতে পারেন, মানে বোঝাতে পারি এটা, নয়তো আমি আবার চেষ্টা করবো একটু বোঝাতে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ম্যাডাম, বলছিলাম যে এই যে লগ্ন ভাবের শেষে আপনি একটা কথা বললেন না, যে আয়ুটাও বলা হচ্ছে, মানে আয়ু বিচার করা হয় লগ্ন ভাব থেকে। হ্যাঁ, এই আয়ুটা তো রন্ধ্র ভাব থেকেও পাওয়া যায়, মানে যেটা 8 নম্বর ঘর। দেখুন, আয়ু না, মানে যখন আমরা ফল বিচারে যাব তখন আমরা দেখব যে আয়ু না যে কোনো একটা ঘর থেকে বিচার করা হয় না। আয়ু বিচারের জন্য আমরা 1, 3, 8 এই তিনটে ঘরের কম্বিনেশন দেখি। আচ্ছা, হ্যাঁ, তো এবার তার মানে একটা তো ইম্পর্টেন্ট। এক হচ্ছে আমার দেহ, আমার দেহ যদি ভালো না থাকে বা আমার দেহ যদি খারাপ হয়, তাহলে ডেফিনেটলি আমার আয়ুতে এফেক্ট করবে। একদম একদম। হ্যাঁ, তো ওই জন্য অনেক কিছুর মধ্যে আয়ুটাও একটা। বাট যখন আমরা ফলভাব বিচারে যাব না, তখন আমরা দেখতে পাবো অনেক কিছুই রয়েছে না, একটা ঘরে হয় না। যেরকম ধরুন আমি বলছি যে বাড়ি বিক্রি, হ্যাঁ, বা বাড়ি কিনবেন। তো যখন আপনি বাড়ি কিনবেন কোন ঘর কানেক্ট করা উচিত? আপনারা সবাই তো বেসিক পড়ে এসেছেন, একটু একটু জানবেন। বাড়ি কিনতে গেলে কোন ঘরকে দেখা উচিত আমাদের? 4th হাউস ম্যাম, 4th হাউস। তো যখন বাড়ি কিনবো আমি, হ্যাঁ আচ্ছা, যখন আমি বাড়ি কিনবো, তো যখন বাড়ি কিনবো তখন কি শুধু 4th হাউস দেখবো? আমার দ্বাদশ দেখতে হবে কিনা বলুন? হ্যাঁ, কেন দ্বাদশ দেখতে হবে, কে বলতে পারে আমাকে এটা? কারণ মানে বাড়ি কেনা মানে সেটা তো একটা ব্যয় ভাব আছে ম্যাডাম, ব্যয় ভাব। একদম ঠিক বলে। আমার থেকে টাকা ব্যয় হবে, তবে তো আমি কিছু গেইন করব। আমি তো টাকা ছাড়া বাড়িটা পেতে পারি না। এবং টাকা ছাড়া যদি বাড়ি পাই, তাহলে আমাকে অষ্টম কানেক্ট করতে হবে, যেখানে আমার ফাটকা ইনকাম হবে। মানে ধরুন কেউ আমাকে সম্পত্তি দিয়ে গেল হঠাৎ করে, আমার কোনো পিসি মাসি দাদি কাকি যে আমাকে চেনে, বহুকাল আগে তার সম্পর্ক ছিল না, সে কোথায় ছিল জানি না, সে তার মনে হলো যে আমি একমাত্র তার জীবিত পূর্বপুরুষ উত্তরাধিকার রয়েছি, তো তিনি আমাকে একটা বাড়ি দিয়ে গেলেন। আমার চতুর্থ ভাবের সঙ্গে তাহলে আমার অষ্টম ভাব কানেক্ট করবে। হ্যাঁ, তো এই মানে কোনো ফল আমি একটা ভাব থেকে বিচার করতে পারবো না। আসুন আমরা ফলটা লিখে নিই, আমরা ডিসকাশন করতে থাকলে ক্লাস শেষ হবে না, আর তারপর মুশকিল হয়ে যাবে আর কি। আচ্ছা, দ্বিতীয় ভাব থেকে আমরা কি দেখবো? ম্যাডাম না ম্যাডাম, আনন্দদায়ক ক্রিয়াকলাপের পরেরটা বলে দিন।
ম্যাডাম সরি, হ্যাঁ দুজনে একসঙ্গে বলছেন। এক মিনিট, আমি আগে কারণ দেব বাবুর কথাটা শুনিনি, বলুন। হ্যাঁ ম্যাডাম, পিতার আনন্দদায়ক ক্রিয়াকলাপের পরের লাইনটা ওটা বলে দিন, তারপরে দ্বিতীয় ভাগ। ও, আনন্দ ক্রিয়াকলাপের পর হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর প্রতিবেশী। হ্যাঁ শুভম বলুন। বলছি ম্যাডাম, একটু আমাকে একটু বলে দিন তো, লগ্নটা ছাড়া পড়ে গেছে, সংক্ষিপ্ত ভাবে বলে দিন একটু। আচ্ছা, সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। জাতক নিজের জন্মভূমি, নিজের চেষ্টায় প্রতিষ্ঠা, জাতকের চরিত্র, মেজাজ, স্বাস্থ্য, জীবনী শক্তি, নাম যশ প্রতিপত্তি, মুখমণ্ডলের উপরিভাগ মেনলি চোখ, আয়ু, এগুলো। এছাড়া অন্যদের জন্য হচ্ছে মামার বিপদ, পিতার আনন্দদায়ক ক্রিয়াকলাপ এবং জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর প্রতিবেশী। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ভাগে আসি। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, আমার রিপোর্টটা এটা কিভাবে পেলাম একটু বলবেন? না আমি এখন ওই ডিসকাশনটায় আর ম্যাডাম যাচ্ছি একটু লিখে নিন, তারপরে একদম শেষে ওই ভাবোদ্ভাবন যে সিদ্ধান্ত অনুসারে এটা হচ্ছে তখন একটু বুঝিয়ে দেন, তাহলেই হবে। তাহলে আচ্ছা। বারবার ইন্টারাপশনের লেখাটা হ্যাঁ সেটাই হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ, এখন আর আমি অলরেডি মানে ডিসকাশনটা কিভাবে হয় সেটা আমি বুঝিয়েছি একবার, মানে কিভাবে বেসিক ভাবে বোঝালাম যে বাবা কিভাবে কানেক্ট করছে, সেভাবেই মামাকে এ করবে, মানে মামার অষ্টম ভাবটি কানেক্ট করবে এখানে। আমি দ্বিতীয় ভাবে চলে যাচ্ছি। দ্বিতীয় ভাব হচ্ছে, দ্বিতীয় ভাবকে আমাদের ধনভাব বলা হয়। তো দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ধনভাব। আমাদের সঞ্চিত অর্থকে আমরা দ্বিতীয় ভাব দিয়ে বিচার করব। তো আমরা দ্বিতীয় ভাবে সঞ্চিত অর্থ, আর্থিক অবস্থা, সঞ্চিত অর্থ আর্থিক অবস্থা দুটো মোরাললেস সেম জিনিস। নিজ চেষ্টায় প্রাপ্ত অর্থ, প্রথম কি বললাম? সঞ্চিত অর্থ, নিজ চেষ্টায় প্রাপ্ত অর্থ, অর্থ সংক্রান্ত প্রমাণপত্র, মূল্যবান ধাতু, অস্থাবর সম্পত্তি, পরিবারের সম্পত্তি, দ্বিতীয় বিবাহ, দ্বিতীয় ওকে। শুনতে পেলাম না ম্যাডাম। দ্বিতীয়বার বিবাহ করলে যাদের প্রথম বিবাহটা ডিভোর্স হয়ে গিয়ে দ্বিতীয়বার বিবাহ যোগ আছে কিনা দেখতে হবে। তো তখন সেটা আমরা আর সপ্তম ঘর দেখে বিচার করব না, দ্বিতীয় ঘর দেখে বিচার করব। দ্বিতীয় বিবাহ, নখ, দাঁত, গাল, থুতনি, ম্যাডাম এগুলো আরেকটু রিপিট করুন আরেকবার প্লিজ। কোনখান থেকে বলুন? এই নখ গাল যেটা বললেন আর কি। নখ, দাঁত, গাল এবং থুতনি। এটা নিজেদের হলো। আচ্ছা, এছাড়া হচ্ছে কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর ক্ষতি, কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর ক্ষতি। নীতিকা কিছু বলবেন? ম্যাম দ্বিতীয় ভাগ থেকে তো মানে বাক্য বোঝায়। বাক্য তৃতীয় ভাব, কমিউনিকেশনও তৃতীয় ভাব থেকে বোঝায়, দ্বিতীয় ভাব থেকেও বোঝায়। ঠিকই বলেছেন আপনি বাক শক্তি দিতেই পারে। হ্যাঁ বলুন। কনিষ্ঠ ভ্রাতা ভগ্নির ক্ষতি, তার মানে তৃতীয়ের সাথে দ্বিতীয় যদি কানেকশন হয় তাহলে তো ওই হিসাবে দ্বাদশ আসছে, এই কারণে কি মানে অশুভ হবে? এক্স্যাক্টলি তৃতীয় ভাতা ভগ্নির ব্যয় বা ক্ষতি। এক্স্যাক্টলি তৃতীয় ভাব থেকে আমরা কনিষ্ঠ ভাতা ভগ্নি বুঝি, তার দ্বাদশ ভাব মানে দ্বিতীয় ভাব। এই সম্পর্কটাই বোঝাতে চেয়েছি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন।
যদি এটা যদি অশুভ কানেকশন হয় তাহলে সেটা হবে, আর যদি দেখা যায় যে শুভ গ্রহের সাথে সংযোগ হয়ে আছে ভালোভাবে, কি সেটা শুভ হবে? শুভ হতেই পারে, বাট আপনি আমরা কোয়েশ্চেন গুলো একটু পরে নিয়ে আমি লিখিয়ে নিই আগে প্লিজ। আচ্ছা ম্যাডাম, কোয়েশ্চেন গুলো একটু নিজেদের কাছে রাখুন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা। কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নির ক্ষতি হলো বা বিদেশ ভ্রমণ, মানে কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নির ক্ষতি বা বিদেশ ভ্রমণ একই সঙ্গে। মায়ের লাভ। মিউট করতে বলবেন, আপনারটা ক্লাস হচ্ছে কথাটা। আচ্ছা, শুভম বাবু একটু মিউট করবেন প্লিজ। কনিষ্ঠ ভ্রাতা বা ভগ্নির ক্ষতি বা বিদেশ ভ্রমণ, মায়ের লাভ, প্রথম সন্তানের কর্ম, মায়ের কি বললেন? লাভ গেইন, মায়ের লাভ বা গেইন, কনিষ্ঠ মামার দূর ভ্রমণ, সঙ্গীর বিপদ, ম্যাডাম প্রথম সন্তানটা কি বললেন ম্যাডাম? প্রথম সন্তানের কর্ম, কনিষ্ঠ ভ্রাতার কনিষ্ঠ মামার দূর ভ্রমণ, কনিষ্ঠ মামার দূর ভ্রমণ, তারপর হচ্ছে পিতার রোগ, পিতার রোগ, লাস্ট হচ্ছে বড় দাদা বা দিদির জমি বাড়ি ক্রয়। ম্যাডাম বলেন, আরেকবার বলেন তো। পিতার রোগ, বড় দাদা বা দিদির জমি বাড়ি ক্রয়। সৌমি গিরি কিছু বলবেন? হ্যাঁ বলুন। বলছি এই যে বড় দাদা বা দিদি, এটা কি মানে নিজের রক্তের সম্পর্কে না কাজিন ব্রাদারদের হবে? সাধারণত আমরা নিজের রক্তের সম্পর্কদেরই ধরি। আচ্ছা সেক্ষেত্রে আপনার যদি না থাকে সেক্ষেত্রে সেটা কানেক্ট করবে না। আচ্ছা আচ্ছা। কারণ যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই তো তাকে আপনি বড় দাদা হিসেবে দেখতে পারবেন না, মানে আপনার বড় দাদা হিসেবে দেখতে পারবেন না। আর তাকে মানে কাজিন ব্রাদার্সদের আমরা সপ্তম ঘর দিয়ে বিচার করব, মানে আমি ছাড়া অন্য যেখানে। আচ্ছা, কোয়েশ্চেন আমি নিচ্ছি না প্লিজ, আমি বারবার বলে দিচ্ছি, আবার বলছি। আই এম সো সরি। নীতিকা কিছু একমাত্র শুধুমাত্র কেউ যদি লেখা কিছু মিস করে তাহলেই তারা হাত রেজ করবেন। নীতিকা কিছু বলবেন প্লিজ। আচ্ছা, রিঙ্কি কিছু জায়গা মিস করেছেন আপনি? ম্যাম প্রথম সন্তানের কি বলেছিলেন, ওটা গ্যাপ রেখেছিলেন। কর্ম, ওকে ওকে, ওয়ার্ক। আচ্ছা, এবার তৃতীয় ভাবে চলে আসছি আমরা। তৃতীয় ভাব হচ্ছে ছোট ভাই বা বোন, লেখনী শক্তি, ছোট ভাই বা বোন হলো, তারপর লেখনী শক্তি, যোগাযোগ ব্যবস্থা, সমস্ত রকমের যোগাযোগ ব্যবস্থা, মানে আপনি ফোন করলেন সেটাও তৃতীয় ভাব, আপনি মেসেজ করলেন সেটাও তৃতীয় ভাব, আপনি চেঁচিয়ে ডাকলেন সেটাও তৃতীয় ভাব, আপনি পায়রার পায়ে চিঠি বেঁধে পাঠালেন সেটাও তৃতীয় ভাব। ঠিক আছে, এরপরে হচ্ছে মনের স্তর, ডান কান, কাঁধের অংশ, শৌর্য, বীর্য এবং স্মৃতিশক্তি। শৌর্য, হ্যাঁ বলছি থার্ড ভাব থেকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল হয় নাকি? শর্ট ডিস্টেন্স ট্রাভেল
দেখতে পারি, বাট ওই যে আবার অনেক অন্য ঘরও কানেক্ট করতে হবে। আপনি শর্ট ডিস্টেন্স ট্রাভেল লিখে রাখুন, বা দেশে মানে জাস্ট আপনি যেখানে জন্মস্থান তার থেকে অল্প দূরে প্রতিষ্ঠা কিনা আপনার, মানে ধরুন আপনি জন্মালেন হচ্ছে কলকাতায় আর আপনি গিয়ে চাকরি করছেন শিলিগুড়িতে, সেটুকু, বা আপনি কাজ করছেন হচ্ছে হাওড়াতে, সেজন্য আপনাকে হাওড়ায় থাকছেন আপনি, সেটুকু হতে পারে, বা বর্ধমানে থাকছে, সেটাও হতে পারে। আচ্ছা সৌমি কিছু বলবেন, কিছু মিস করেছেন আপনি? না ম্যাম, না। ঠিক আছে, এবার তাহলে আমরা চতুর্থ ভাব শুরু করছি। চতুর্থ ভাব থেকে সবচেয়ে প্রথম যেটা দেখি মা। এই যে বললে থার্ড ভাব, এর তৃতীয় ভাবের কোনো এছাড়া দিয়ে ওই রিলেশন লেখা হবে না, মানে অন্যদের লেখা এখানে সেরকম ইম্পর্টেন্ট কানেকশন কিছু আসছে না, যেহেতু হ্যাঁ থার্ড ভাব যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি। তো এই ভাবত ভাব কানেকশন তো আপনি নিজে খুঁজে বার করতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি। আচ্ছা সবচেয়ে যেটা উনি যেটা বললেন মানস বাবু বোধহয়, যে তৃতীয় ভাব থেকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, বা যেটা আমি বললাম আর কি, যে আপনি ধরুন আপনার বাড়ি বর্ধমানে বাট আপনি চাকরি করছেন কলকাতায়, তো সেজন্য আপনি কলকাতায় থাকছেন, তো এটাও আমরা বিচার করি তৃতীয় ভাবকে যখন করে। ওকে, আচ্ছা তো এবার হচ্ছে চতুর্থ ভাব। সবচেয়ে প্রথমে আসবে অবশ্যই আমাদের মা, বাড়ি, গাড়ি, মা, বাড়ি, গাড়ি, ব্যক্তিগত স্থাবর বিষয় সম্পত্তি, ব্যক্তিগত স্থাবর বিষয় সম্পত্তি, শস্যক্ষেত্র, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, শস্যক্ষেত্র মানে আপনার ধান জমি থাকবে না থাকবে না, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, আমাদের প্রাইমারি এডুকেশন মানে আমরা আপাতত এখন যা সবার বিদ্যা শিক্ষার নমুনা, তাতে আমরা ধরতে পারি ক্লাস 12 অব্দি বিদ্যা, প্রাইমারি এডুকেশন ক্লাস 12 অব্দি পড়াশোনা। শরীরের অংশতে হচ্ছে বুক আর ফুসফুস, শরীরের অংশ বুক আর ফুসফুস। ম্যাডাম একটু বেরিয়ে গেছিলাম, একটু কাহিনী রিপিট করে দেবেন ম্যাডাম? কোনখান থেকে রিপিট করবো বলুন? ম্যাডাম প্রাইমারি এডুকেশনের পর শরীরের অংশ বুক আর ফুসফুস। এগুলো হলো নিজেদের, এছাড়া অন্যদের যেটা সেটা হচ্ছে সন্তানের ক্ষতি ও বিদেশ যাত্রা, সন্তানের ক্ষতি ও বিদেশ যাত্রা, মামার লাভ। ম্যাডাম হ্যাঁ বলুন। বলছি প্রথম মামা না দ্বিতীয় মামা হবে এটা? না না, মামা, অনলি মামা, প্রথম মামাই। আচ্ছা 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 ঠিক আছে, এবার আমরা পঞ্চম মামা। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম প্রাইমারি শিক্ষা যেটা বললেন আর কি, এটা ম্যাডাম বলতে গেলে মাধ্যমিক স্তর পর্যন্ত তো? না ক্লাস 12 বললাম, এখন তো সবাই জেনারেলি মাধ্যমিক অবধি তো পাস ফেল তুলে দিয়েছে, তো তাহলে মাধ্যমিক অবধি তো সবাই পৌঁছে যাচ্ছে, তাহলে আমি যদি সেইভাবে বিচার করি তাহলে 11-12টাও ধরে নিচ্ছি আমি তার সঙ্গে। যখন এগুলো লিখেছেন এইসব বই জ্যোতিষ, কাছে অল্প
হওয়াটাই বলছি। এখন ওই কিছু আছে, বয়সের সঙ্গে সব কিছু পরিবর্তিত হয়। হ্যাঁ, তো আমরা এখন ক্লাস 12 অব্দি পড়াশোনা দেখবো প্রথম চতুর্থ ভাব থেকে, তারপরের পড়াশোনা আমরা দেখবো পঞ্চম ভাব থেকে। আচ্ছা, পঞ্চম ভাব থেকে তাহলে আমরা কি কি দেখছি? ফার্স্ট থিং, সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, রোগ মুক্তি। আমরা জানি সবাই যে 6 নম্বর ঘর থেকে আমাদের রোগ রিপু দেখা দেয়। তো এই 6 নম্বর ঘরের দ্বাদশ ভাব হচ্ছে, মানে 6 নম্বর ঘরের ব্যয় হচ্ছে পঞ্চম ভাব। তো 6 নম্বর ঘরে যে রোগ, ঋণ আর রিপু হচ্ছে, ধরুন আপনি কোথাও ঋণ করলেন, সেই ঋণটা আপনি শোধ করতে পারবেন কিনা যদি বুঝতে হবে। যদি যখন আপনি ঋণ করছেন তখন আপনার যদি পঞ্চম ভাবও কানেক্ট করে, তার মানে আপনি এটা শোধ করতে পারবেন, আপনার ঋণ মুক্তি ঘটবে। যখন ঋণ করছেন তখন তার ঋণ মুক্তি ঘটবে। আপনি খুব অসুস্থ, সেই অসুস্থতা কাটবে কখন? যখন আপনার দশাতে পঞ্চম ভাব কানেক্ট করবে। কারণ পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠের দ্বাদশ, ষষ্ঠের ব্যয়। তো ষষ্ঠ থেকে যদি আমরা রোগ গেইন করছি, তাহলে সেই ষষ্ঠের রোগের ব্যয়টা কোথায় হবে? পঞ্চম ভাব থেকে। বুঝতে পারলেন কানেকশনটা? হ্যাঁ ম্যাডাম, আচ্ছা, পঞ্চম ভাব থেকে রোগ মুক্তি। হ্যাঁ, রোগ মুক্তি, আমোদ প্রমোদ। ম্যাডাম, আমোদ প্রমোদ মানে কি? আমোদ প্রমোদ মানে এন্টারটেনমেন্ট। মানে ধরুন আপনি একটা টিভি কিনতে চাইছেন, মানে আমার ইচ্ছা যে আমি আগাবো। সরি আরেকবার বলুন কথাটা। মানে আমার ইচ্ছা, আমার জীবনে কিছু ইচ্ছা আছে, সেটাই আর কি বোঝাচ্ছে। হ্যাঁ, মানে আপনি সেটা করবেন। মানে কোনো মানুষ আছে দেখবেন, মানে যে আমি প্লিজ পরে ডিসকাস করছি, প্লিজ আপনি কোয়েশ্চেনটা রাখুন, আমি ডিসকাস করবো। ঠিক আছে ম্যাডাম, আমি ডেফিনেটলি আপনাকে এটা বলবো। আচ্ছা, প্রাইমারি এডুকেশন, মিথ্যা আচ্ছা, এটা তো চতুর্থ ঘর গেল। হ্যাঁ, আমোদ প্রমোদ বলেছেন, আমোদ প্রমোদ। আমোদ প্রমোদ, খেলাধুলা, শিল্পকলা, শেয়ার মার্কেট, প্রেম প্রীতি, ম্যাম শিল্পকলার পর কি বললেন? শিল্পকলার পর হচ্ছে শেয়ার মার্কেট, শিল্পকলা, শেয়ার মার্কেট, প্রেম প্রীতি, রোম্যান্স, বুদ্ধিবৃত্তি। কি বললেন ম্যাডাম, আবার বলুন ম্যাডাম। বুদ্ধিবৃত্তি, প্রারব্ধ। প্রারব্ধ মানেটা এখানে কারা জানেন না তারা? সঞ্চিত কর্ম। আরেকবার বলুন মানস বাবু। সঞ্চিত কর্ম কি? সঞ্চিত কর্ম বলতে পারেন। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি, যারা জানেন না তারা একটু হাত তুলুন প্লিজ, বা একটা থামস আপ দিন আমাকে। তাহলে এখান দিয়ে স্ক্রল করবে, আমি বুঝে যাবো। আচ্ছা, প্রারব্ধ মানেটা হচ্ছে, হ্যাঁ আমি দেখে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। প্রারব্ধ মানে হচ্ছে, ধরুন আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী আমাদের একটা জীবনকে কমপ্লিট জীবন ভাবা হয় না। আমাদের যে সোল আছে, আমাদের সোলের একটা জার্নিকে ধরা হয়। তো আমাদের সোল জার্নি করছে, ধরুন জার্নিটা কিভাবে করছে, এই যে ধরুন আমি এই যে জন্ম নিয়েছি, আমি একটা মহিলা বা মানুষ, আমি জন্ম নিয়েছি, এটা আমার জীবন। আমি সেই জীবনে আমি কিছু জ্ঞান পাচ্ছি, এবং কিছু আমার সৎ কাজ আছে, কিছু আমার অসৎ কাজ আছে। ধরুন আমি যদি কাউকে মানে সৎ কাজ কোনগুলো, যে আমি কাউকে হেল্প করলাম, কারুর জন্য কিছু ভালো করলাম, কারুর কে কিছু জ্ঞান আরোহণ করলাম, যেটা করলাম, তো তাহলে আমার কি হলো, আমি এটা কিছু ভালো কাজ করলাম। আর যখন আমি, যেরকম প্লাস মাইনাসের ব্যাপার, আমি কিছু খারাপ করলাম, কারুর এগেনস্টে ছল চাতুরি করে তার মামলা, তার সম্পত্তি হরণ করলাম, বা এরকম কিছু খারাপ করলাম, বা আমি আমার ঝি চাকরের সঙ্গে খারাপ ব্যবহার করলাম, মানে তার প্রাপ্য
প্রাপ্ত জিনিস থেকে তাকে বঞ্চিত করলাম, তাতে কি হলো, আমার যে পজিটিভ গুলো জিনিসগুলো আছে সেখান থেকে জিনিস খারাপ হয়ে গেল। তো আপনি যদি সিম্পল ভাবেন, আপনি একটা মইতে দাঁড়িয়ে আছেন, আপনি যখনই কোনো ভালো কাজ করছেন আপনি সেই মইতে উঠে যাচ্ছেন, আপনি যখন খারাপ কাজ করছেন সেই মইতে আপনি নিচে নেমে আসছেন। এবারে ওঠা নামা করার পর যখন আপনি মারা যাচ্ছেন, আলটিমেটলি যখন একজন মানুষ মারা যায়, বা একজন যে কোনো জনির মানুষ, যে কোনো জনি, মানে সে মানুষ হোক, সেটা পাখি হোক, সেটা কীট পতঙ্গ হোক, সেটা জন্তু জানোয়ার হোক, যে কোনো জনির মানুষ, যে কোনো, আবার মানুষ বলছি, যে কোনো জনির জীব যখন মারা যায়, তার যে সঞ্চিত অর্থ, মানুষবাবু যে ওয়ার্ডটা ইউজ করলেন, সঞ্চিত কর্ম, সে তার যে সঞ্চিত কর্মটা রয়েছে তাকে ডিটারমাইন করে, তাকে নির্দেশ করে সে নেক্সট কোন জনিতে জন্মগ্রহণ করবে বা কোন আধারে সে জন্মগ্রহণ করবে। ধরুন আপনি অনেক লোক দেখবেন, তারা হয়তো খুব ভালো জায়গায় জন্মগ্রহণ করেছে, কিন্তু মানে সে তার পরিবার পরিজন খুব ভালো, কিন্তু সে নিজে খুব খারাপ, সে সব সময় পেছনে মানে লোকের পেছনে যত রকম ভাবে বিপদ ফেলা যায় লোকজনকে সেরকম ভাবে ট্রাই করে যাচ্ছে। সে যত রকম ভাবে কারুর প্রাপ্ত যত কি বলবো প্রাপ্তি আছে সেটাকে ব্যয় করছে। হ্যাঁ, সবসময় ধরুন যেখানে রিক্সাওয়ালাকে হয়তো 10 টাকাই দেওয়া তার ভাড়া, সেখানে তার থেকে 2 টাকা কিরকম ভাবে কেড়ে নেওয়া যায়, তুই এটা করেছিস, তুই ওটা করেছিস করে এরকম করছে, বা লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করছে। তো তাতে কি হচ্ছে, তার হয়তো এই জন্মটা ভালো হয়েছে কারণ সে পূর্ব জন্মে সে ভালো কাজ করেছিল, তার জন্ম হয়েছে ভালো জায়গাতে, কিন্তু সে এখন খারাপ কাজ করছে। তো এই আমাদের পূর্ব জন্ম থেকে যে সঞ্চিত কার্যের জন্য আমার এই জন্মটা আমি কোথায় জন্মাচ্ছি, আমার এই জন্মটা কতটা পবিত্র হচ্ছে বা কতটা খারাপ হচ্ছে, এইটা ডিটারমাইন করবে আমার পঞ্চম ঘর। কারণ পঞ্চম ঘর দেখলে বোঝাই যাবে যে সেই ব্যক্তি বা সেই যে মানুষটা রয়েছেন তিনি, তার আত্মাটা কতটা শুদ্ধ বা তার আত্মা কতটা করাপ্টেড বা জটিল বা কুটিল, সেটা তার পঞ্চম ঘর থেকে বোঝা যাবে। তো পঞ্চম ঘর ইজ ভেরি ইম্পর্টেন্ট ঘর, এটা সবকটা ঘরই ইম্পর্টেন্ট ঘর সেভাবে বলতে গেলে। তো পঞ্চম ঘর প্রারব্ধ মানে এটা হচ্ছে এইটা। শুভম বাবু কিছু বলবেন, বলুন। ম্যাডাম আমি হাতটা আর কি নামাতে ভুলে গেছি, আমার এখন কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি লিখিয়ে নিন 10টা পয়েন্ট লিখিয়ে নিন, 12টা পয়েন্ট, তারপরে ম্যাডাম ডিসকাস করবেন, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রারব্ধ হয়ে গেল। তারপর হচ্ছে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ। অপোজিট সেক্সের ম্যাডাম এখানে তাহলে পূর্বজন্মের কর্মের ফল লিখে দিচ্ছি, তাহলে আপনি প্রারব্ধই লিখুন, প্রারব্ধটাই অরিজিনাল ওয়ার্ড, পূর্বজন্মের কর্ম সবসময় লেখা হবে না। হ্যাঁ, প্রারব্ধ লিখুন। প্রারব্ধ পয়রফলা আকার, দেন র, তারপর দয় ধয়। আচ্ছা, এর ছাড়া হচ্ছে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ লিখলে, এছাড়া হচ্ছে মামার ক্ষতি, পিতার দূর যাত্রা, পিতার উচ্চ শিক্ষা, মামার ক্ষতি, পিতার দূর যাত্রা এবং উচ্চ শিক্ষা, পিতার দূর যাত্রা এবং উচ্চ শিক্ষা, পিতামহ এবং ভ্রাতা বা ভগ্নির বিবাহ। ম্যাম পিতা কি বললেন? পিতা উচ্চ শিক্ষার পরে পিতামহ মানে আমাদের গ্র্যান্ডফাদার্স, পিতামহ। এবার আসছি আমাদের ষষ্ঠ ভাবে। ম্যাম একটা প্রশ্ন বলছি, পঞ্চম ভাব থেকে আপনি সন্তান বলেছিলেন না প্রথম পয়েন্টটা? হ্যাঁ, অফকোর্স সন্তান।
ওটা কি প্রথম সন্তান হবে নাকি? হ্যাঁ, অবশ্যই প্রথম সন্তান। ভাতা ভগিনীর কি? ভ্রাতা ভগ্নীর বিবাহ, এটা বড় বড় ভ্রাতা ভগ্নী। কনিষ্ঠ ভ্রাতা ভগ্নী তো তৃতীয় থেকে দেখি আমরা। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে কি বলছিলাম ভুলে গেছি, আমি ছেড়ে দিন। ষষ্ঠ ভাব চলে আসি। সবচেয়ে প্রথমে রোগ, ঋণ, রিপু, আমরা তো জানি এটা। ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, রিপু, শত্রু, রোগ, ঋণ, রিপু, শত্রু, ভয়, সন্দেহ, কি ম্যাডাম? ভয়, ভয়, সন্দেহ, 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 ম্যাডাম বানানটা বলেন, বুঝতে পারছি না। দন্তে স, নয় দয় একার হ। ও আচ্ছা 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 আচ্ছা, আমি আলাদা ভেবেছি ম্যাডাম। আচ্ছা, সন্দেহ, খাদ্যাভ্যাস বা খাবারের অভ্যাস, অধীনস্থ কর্মচারী, অধীনস্থ কর্মচারী, প্রতিযোগিতা, প্রতিযোগিতা, মামলা মোকদ্দমা, শরীরের অংশ হচ্ছে, শরীরের অংশ পাকস্থলী মানে স্টমাক, স্প্লিন মানে প্লীহা, লিভার মানে যকৃৎ। ম্যাম পাকস্থলীর পরে কি বললেন? স্প্লিন বা প্লীহা, স্প্লিন, SPLEEN, স্প্লিন। লিভার, মলাশয় ও মূত্রাশয়, কি ম্যাডাম বলেন? জলাশয়? জলাশয় না, মলাশয়, রেকটাম, শরীরের অংশ বলছি তো, মলাশয়, রেকটাম, আর মূত্রাশয় ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, সরি, ইউরিনারি ব্লাডার। এছাড়া হচ্ছে সঙ্গীর বিদেশ যাত্রা। সঙ্গী মানে এখানে আপনার যিনি লাভ অ্যাফেকশনে রয়েছেন তার। সঙ্গীর বিদেশ যাত্রা, পিতার যশ ও কর্ম, পিতার যশ ও কর্ম। সপ্তম ভাব। ম্যাম একটা প্রশ্ন, হ্যাঁ, বলছি ষষ্ঠ ভাব থেকে যে রোগের কথাটা বললেন, ইলনেসটা, সেটা কি শর্ট টার্ম ইলনেস হবে? আমি এখানে শর্ট টার্ম লং টার্মের কথা বলছি না, আমি খালি বলছি যে এই অঙ্গের রোগ আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করব। আচ্ছা, আর সেবা সার্ভিস যেটা, সেটা কি ষষ্ঠ ভাব থেকে বিচার হয়? সার্ভিস দেওয়া, সেবা ভাব মানে ওই যে বললাম অধীনস্থ কর্মচারী, কেউ আপনাকে সেবা করছে মানে সে আপনার অধীনস্থ হয়ে রয়েছে। আচ্ছা,
তো সেভাবে সেবাটা আপনি ষষ্ঠ ভাব থেকে দেখতেই পারেন। আচ্ছা, সপ্তম ভাবে আসছি, স্বামী বা স্ত্রী, মানে বেসিক্যালি সপ্তম ভাবে আমি ছাড়া পৃথিবীর সবাই। হ্যাঁ, তো সেটা আমি সপ্তম ভাব দিয়ে বিচার করব। তো স্বামী বা স্ত্রী ফার্স্ট, দেন বিবাহ, প্রথম বিবাহ। অংশীদার মানে আমার ব্যবসার পার্টনার, অংশীদার মানে ব্যবসার পার্টনার, সামাজিক বন্ধন ও বন্ধুত্ব। এছাড়া পিতার বন্ধু, প্রথম সন্তানের নিকট ভ্রমণ, এখানে আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলে রাখছি, সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে, অনেকে আপনাদের কাছে এসে প্রশ্ন করতে পারে যে আমার একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা আমি বিয়ে হবে কিনা, সেই ভালোবাসাটা থেকে আমার বিয়ে হবে কিনা। তো যখন দেখবেন যে সেই ভালোবাসাটা পঞ্চম আর সপ্তম কানেক্ট করছে, তার মানে বুঝতে পারবেন যে সেখানে ভালোবাসা থেকে বিবাহ হবে। আর কিন্তু যখন সপ্তম কানেক্ট করবে না, তাহলে বুঝবেন যে সেই ভালোবাসাটা থেকে বিবাহ হবে না। তো সপ্তম থেকে আমরা যে কোনো বৈধতাকে দেখবো। হ্যাঁ, আমি বলছি যে যখন কেউ এসে জিজ্ঞেস করবে যে আমি একজনকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে পারবো কিনা, তো তখন আপনাকে দেখতে হবে তার দশাগত ভাবে পঞ্চম, তার মানে সেরকম ভালোবাসাতে আছে, তার মানে তার পঞ্চম কানেক্ট করবে। এবার সেই পঞ্চমের সঙ্গে সপ্তম কানেক্ট করবে যখন দশাতে, বা যদি করে, তাহলে আমরা সেখানে দেখবো, তাকে বলতে পারি হ্যাঁ এই ভালোবাসা থেকে বিবাহ হবে। কিন্তু কোন রকম ভাবে দেখছি আমরা সপ্তম কানেক্ট করছে না, তাহলে আমরা বলবো যে না, এই ভালোবাসা থেকে সপ্তম কানেক্ট করবে না। বা বহু পরে আমি দেখছি যে ছেলেটি বা মেয়েটি যখন আমার কাছে এসছে, তার 10 বছর পরে গিয়ে বিবাহ কানেক্ট করছে, তো সপ্তম কানেক্ট করছে। তো তাহলে তার মানে ডেফিনেটলি এই যে ভালোবাসাটা, যাকে নিয়ে এখন পাগল, এক্ষুনি বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, তার সঙ্গে তার বিবাহ হচ্ছে না। তো এগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা, এবার আসছি অষ্টম ভাব। ভীষণ জটিল একটা ভাব, অনেক কিছু বোঝা যায় এই ভাব থেকে। প্রথম আয়ু, যিনি আমাকে প্রশ্ন করেছিলেন মানসবাবু বোধহয়, যে 1 নম্বর থেকে আয়ু বুঝি না 8 নম্বর থেকে আয়ু বুঝি। তো আমি যেটা তখনও বলেছিলাম, আমি বলেছিলাম আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। তো শুধু 1 নম্বর থেকে আমরা আয়ু বিচার করব না, 1 নম্বরের সঙ্গে 8 নম্বরও বিচার করব। তো অষ্টম ভাব থেকেও আমরা আয়ু, মানসিক যন্ত্রণা, অপমান, দুঃখ দুর্দশা, বদনাম, অপবিত্রতা, জীবনের বাধা বিঘ্ন, চরম দুশ্চিন্তা, আত্মহত্যা, হিংসাত্মক প্রকৃতি, অসামাজিক প্রকৃতি, অতিরিক্ত মাত্রায় মাদক দ্রব্য সেবন করা,
ম্যাম হিংসাত্মক প্রকৃতির পরে কি বললেন? অসামাজিক প্রকৃতি। অসামাজিক প্রকৃতি, অতিরিক্ত মাত্রায় মাদক দ্রব্য সেবন করা, অবৈধ শারীরিক সম্পর্ক। গোপাল বাবু আপনি প্রশ্ন করলেন তখন যে সপ্তম ভাব কানেক্ট করলে আমরা যেটা আপনাকে আমি বলছিলাম যে সপ্তম ভাব থেকে আমরা যে কোনো বৈধতাকে দেখবো। যখনই ভাব ভালোবাসার সঙ্গে আমার দেখবো অষ্টম ভাব জড়িত হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি বুঝতে পারবো যে অবৈধ সম্পর্ক এখানে থাকছে বা অবৈধ সম্পর্ক কানেক্ট করছে। অবৈধ সম্পর্ক, গন্ডগোল, প্রাকৃতিক বিপর্যয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। একটু বলবেন গন্ডগোলের পরে কি বললেন? গন্ডগোলের পর হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় মানে অগ্নিকাণ্ড, ধস, ভূমিকম্প। ধরুন কোনো একটা এরকম প্রাকৃতিক বিপর্যয় আপনার কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলো, সেখান থেকে আপনি অর্থ ইনকাম করলেন, তাহলে সেখানে আপনার অষ্টম ঘর কানেক্ট করবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ, অন্য কারো সম্পত্তি লাভ, লটারি গেইন। হ্যাঁ অর্ণব বাবু বলুন আরেকবার। লাস্টে আরেকবার কি বললেন লটারি কেনার আগে? লটারি গেনের আগে হচ্ছে অন্য কারো সম্পত্তি লাভ। শুধু উত্তরাধিকার, আপনি তার উত্তরাধিকার নন কিন্তু আপনি তার সম্পত্তিটা লাভ করলেন। উত্তরাধিকার সম্পত্তি তো আপনার কাছে আসবেই, কিন্তু আপনি তার উত্তরাধিকার নন কিন্তু তাও আপনি পেয়ে গেলেন। উত্তরাধিকার, অন্য কারো সম্পত্তি লাভ, লটারি গেইন, আইনি সূত্রে সম্পত্তি লাভ, বীমা করা এবং পাওয়া। আইনি সূত্রে সম্পত্তি লাভ। হ্যাঁ আইনি সূত্রে মানে আপনি মামলা করে কোনো সম্পত্তি লাভ করলেন। লোকে করে না মানহানির মামলা, বা ওই যে আজকাল হয়েছে খুব কনজিউমার ফোরামের এগেনস্টে কেস। এই কনজিউমার ফোরামের এগেনস্টে না, কনজিউমার ফোরামে গিয়ে কেস। তো মামলা লাস্টে কি বলবেন ম্যাম? লাস্টে বললাম হচ্ছে বীমা করা ও পাওয়া। নীতিকা কিছু বলবেন? ম্যাম অষ্টম স্থান থেকে তো গুপ্ত বিদ্যা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ গুপ্তবিদ্যাও আসবে, আমি বলছি আমি এখনো শেষ করিনি তো। বীমা করা ও পাওয়া, প্রভিডেন্ট ফান্ড। আপনারা যারা চাকরিরত আছেন ডেফিনেটলি খুব ভালো করে জানেন এটা আমার থেকে বেশি, কারণ আমি চাকরি করি না। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভুল পদক্ষেপ, শল্য চিকিৎসা, অস্ত্রবিদ্যা, স্বামী বা স্ত্রীর আর্থিক অবস্থা, আধ্যাত্মিক বা গুপ্তবিদ্যা, আধ্যাত্মিক বা গুপ্তবিদ্যা, বিদ্যা জীবনের দুঃখ ও কষ্ট। ম্যাডাম কি বললেন? বলুন। বিদ্যা জীবনের দুঃখ বা কষ্ট।
বিদ্যা জীবনের, যখন আপনি পড়াশোনা করছেন সেই সময় আপনার জীবনটা কতটা সুখকর যাবে বা কতটা অসুখকর যাবে। যেরকম আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, অষ্টমে কেতু যদি অবস্থান করে তখন তাদের কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের হতে পারে, সে কেতু যদি ম্যালিফিক, খুবই ম্যালিফিক ফল দেয়, তাদের কিন্তু অল্প বয়সে বা বিদ্যা শিক্ষার সময় পিতৃ হারা হতে হয়েছে। এরকম উদাহরণ, আমি এরকম চার্ট আমার কাছে আছে। একদম খুবই ছোটবেলায় পিতৃহারা হতে হয়েছে তাদের। অবশ্যই তার পিতৃহারা যখন কেউ ছোট বয়সে হয়ে গেল তখনই তার পুরো জীবনটাই ওলটপালট হয়ে যায়, তার কাছে জীবনটা অতটা সহজ থাকে না। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে মৃত্যু সম যন্ত্রণা। মানে আপনি হয়তো মারা গেলেন না, কিন্তু মারা যাওয়ার মতো যন্ত্রণাটা পেলেন আর কি, মানে ফেটাল অ্যাক্সিডেন্টের থেকে ফিরে আসা বলতে পারেন, মৃত্যু সম যন্ত্রণা। মানে খুব একটা খারাপ কথা বলছি আমি, কোনো একটা ফেটাল অ্যাক্সিডেন্টে আপনি খুব কাছের আপনি হয়তো সেই অ্যাক্সিডেন্টে পড়লেন আর আপনার খুব কাছের কেউ সেই অ্যাক্সিডেন্টে ছিল, আপনি বাড়ি ফিরে এলেন, সে বাড়ি ফিরতে পারলো না, তাতে এতে আপনার একটা মৃত্যু সম যন্ত্রণা লাভ হবে। তো এইরকম টাইপের যন্ত্রণা আমরা এই অষ্টম হাউস থেকে কানেক্ট করবো, মৃত্যু সম যন্ত্রণা। আচ্ছা, শরীরের অঙ্গ হচ্ছে সেক্সুয়াল অঙ্গ, মানে রিপ্রোডাক্টিভ অঙ্গ যেগুলো আছে আমাদের, সেগুলো রেকটাম বা পায়ু। ম্যাম তাহলে তো আকস্মিক বিপদ বা আকস্মিক দুর্ঘটনাকেও অষ্টমে ফেলা যায়। হ্যাঁ, ফেলতে পারি। আচ্ছা, নবম ভাব, মানে আকস্মিক বিপদটাও তো বিপদই, মানে আমি যদি বিপদ অষ্টম থেকে দেখি তার মানে আকস্মিক বিপদও তো বিপদই আমার। আচ্ছা, এবার আমরা নবম ভাবে আসছি। নবম ভাব হচ্ছে আমাদের ধর্ম ভাব, পিতা। হ্যাঁ, বলুন। পাঠের পর কি বললেন ম্যাডাম? হ্যাঁ, কিসের পর কি বললাম ম্যাডাম রিপ্রোডাক্টিভ পার্টের পর কি বললেন? রিপ্রোডাক্টিভ অর্গান, তার আর রেকটাম, পায়ু। ম্যাম, হ্যাঁ, বলুন। প্রমিনেন্ট ফান্ডের পরেরটা কি বলেছেন, ওইটা একটু মিস্টেক করে গেছি ম্যাম। গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে আপনাদের একটা কি গ্র্যাচুইটি থাকে না? ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে নবম ভাব আমাদের ধর্ম ভাব, পিতা, গুরু, যে কোনো গুরু, শিক্ষা গুরু, ধর্মগুরু। আমিও আপনাদের নবম ভাব থেকেই বিচারিক হব, যদি আমাকে গুরু বলে মনে করেন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ। আচ্ছা, ভাগ্য, ধর্ম প্রতিষ্ঠান। কি বললেন ম্যাডাম? ভাগ্য, ধর্ম প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা, গবেষণা, আবিষ্কার, আধ্যাত্মিক উন্নতি, বিদেশ বা বিদেশিদের সঙ্গে সম্পর্ক,
দূর ভ্রমণ, দূর ভ্রমণ, দর্শন শাস্ত্র, এবার দশম ভাব কর্ম, সম্মান, যশ, মান, কর্ম, সম্মান, যশ, মান, প্রতিপত্তি, কর্তৃত্ব, কি বললেন ম্যাডাম? প্রতিপত্তি, প্রতিপত্তি, তারপরে? তারপর কর্তৃত্ব। কর্তৃত্ব মানে ম্যাডাম? মানে আমি এই জিনিসটা লিডারশিপ কোয়ালিটি বলতে পারেন, বা আমি এই জিনিসটা কন্ডাক্ট করছি কোনো একটা, কে করতে পারবে কে করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, মানে আপনাকে যদি আজকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেওয়া হয়, আপনি কি রাজ্য চালাতে পারবেন? পারতে পারেন, যদি আপনার দশম ভাব স্টেবল হয়। আচ্ছা, তো কর্তৃত্ব, কর্মের স্থায়িত্ব, নিয়োগকর্তা, মানে আপনাকে যিনি নিয়োগ করছেন, নিয়োগকর্তা, শ্বশুর বা শাশুড়ি, আপনার শ্বশুর শাশুড়ি। এছাড়া ম্যাডাম হ্যাঁ বলুন। চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। চতুর্থ ভাব থেকে শ্বশুর, আমি এটা জানি না ঠিক। ঠিক আছে, আমি একবার দেখে নেবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আমি 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 আবার যেটা জানি ম্যাম, অষ্টম ভাব থেকে ইনলজ আর কি বিচার করা হয়। আচ্ছা ম্যাডাম হ্যাঁ, ম্যাডাম বলুন বলুন আমার বলুন। কাছে আমি বই নিয়ে বসে আছি ম্যাডাম, চতুর্থ ভাবে লেখা আছে আত্মীয় স্বজন হিসাবে মা, বন্ধু, এদিকে শ্বশুর। বন্ধু কেন হবে চতুর্থ ভাব থেকে? আত্মীয় স্বজন হিসাবে তো বন্ধু বিচার করা হয়। বন্ধু কেন চতুর্থ ভাব থেকে বিচার করবো? মা তো ডেফিনেটলি করবো। আচ্ছা ছাড়ো, আমি দেখে নেবো, শ্বশুর শাশুড়িটা আমি চেক করে নেবো। আচ্ছা, সন্তানের রোগ বা অসুস্থতা, সন্তানের রোগ বা অসুস্থতা, এরপরে এলাম আমরা একাদশ ভাবে। একাদশ ভাব হচ্ছে আমাদের যে কোনো কিছুর আয়, মানে আমাদের কোনো কিছুতে আয় দরকার হলে, মানে ধরুন আপনি শুভমবাবু একটু আপনি মিউট করবেন প্লিজ, ম্যামের কথা ক্ল্যাশ হচ্ছে। হ্যাঁ শুভমবাবু একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সবকিছুর আয়। তো সরি, একাদশ ভাব। তো মানে আমি ধরুন চতুর্থ, আমি বললাম যে 6 নম্বর ভাব থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা দেখব। তার মানে 6-এর সঙ্গে যদি ধরুন কেউ আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে আপনারা আমার মেয়ে বা ছেলে এইবার জয়েন্টে বসছে, পরীক্ষায় ও সাকসেস পাবে কিনা, তাহলে সেখানে দেখতে হবে যে তার ছকে বা তার দশাতে আপনার ষষ্ঠ আর একাদশ কানেক্ট করছে কিনা। তো ষষ্ঠ ভাব থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখব, আর একাদশ ভাব থেকে সেই প্রতিদ্বন্দ্বিতায় লাভ দেখব। তাহলে যদি ষষ্ঠ একাদশ কানেক্ট করে, তাহলে আমরা তাকে বলতে পারবো সে এবার এই পরীক্ষাটায় বিজয় লাভ করবে, বা কোনো কিছুতেই। মানে আমরা কোনো কিছুর আয় ভাবটা দেখবো হচ্ছে একাদশ ভাব থেকে। তাহলে আয় হলো লাভ, প্রাপ্তি,
ইচ্ছা পূরণ, আয়, লাভ, প্রাপ্তি, ইচ্ছা পূরণ, বয়সে বড় বন্ধু, উপদেষ্টা, যে কোনো বিষয়ে সাফল্য, রোগ মুক্তি এবং দুর্দশা মুক্তি। ম্যাডাম আরেকবার রিপিট করুন। রোগ মুক্তি ও দুর্দশা মুক্তি। ঠিক আছে, এরপরে আসছি আমি দ্বাদশ ভাব থেকে। দ্বাদশ ভাবে হচ্ছে ক্ষতি, ব্যয়, বাধা, অপচয়, হীনমন্যতা। ম্যাম আরেকবার বলবেন? হ্যাঁ নিশ্চয়ই। ক্ষতি, ব্যয়, বাধা, ক্ষতি, ব্যয়, বাধা, অপচয়, হীনমন্যতা, ঋণ পরিশোধ, উদ্বেগ, একাকিত্ব, নির্জন বাস, আধ্যাত্মিক উন্নতি, বিশ্বাসঘাতকতা, বিদেশ ভ্রমণ, জেল, স্বামী বা স্ত্রীর অসুস্থতা, প্রথম সন্তানের অসুস্থতা। প্রথম সন্তানের ম্যাম অসুস্থতা, অসুস্থতা। ম্যাডাম আজ আর লেখাবেন আপনি? না আজকে আর লেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আজকে প্রথম ভাবের বেশ খানিকটা লেখাবো, কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাস করতে করতে আমার একটু লেট হয়ে গেল। তো আপনাদের আর কি কি কোয়েশ্চেন আছে একটু বলুন, আমি সেগুলো ডিসকাস করে দিই। ম্যাডাম ওই আপনার দ্বাদশ ভাব থেকে স্বয়ং সুখ যেটা বলা হয় ওটা হ্যাঁ, কি ঠিক? স্বয়ং সুখও বিচার করা হয় একদম। ম্যাডাম, হ্যাঁ বলুন। ম্যাডাম প্রথম সন্তানের অসুস্থতা যদি পঞ্চম ভাবের সাথে দ্বাদশের যদি কানেকশন হয় তাহলে কি প্রথম সন্তানের অসুস্থতা দাঁড়াবে? প্রথম 5 থেকে মানে আপনার চার্ট থেকে যদি আপনার চার্টের যদি পঞ্চম আর দ্বাদশ কানেক্ট করে তাহলে প্রথম সন্তানের অসুস্থতা হতে পারে ওই সময়তে। আচ্ছা আচ্ছা। আপনার দশাতে যদি তাই কানেক্ট করে, মানে এবার এক্ষেত্রে কিন্তু ছোটখাটো সর্দি কাশিকে কিন্তু আপনি ধরবেন না, মানে খুব বড় কোনো অসুস্থতার ক্ষেত্রে এটা ধরবেন। এবং নিঃসন্তানও রোগ থাকতে পারে, তাই তো? আপনি আরেকবার একটু রিপিট করুন কোয়েশ্চেনটা শিবম বাবু। মানে এই দ্বাদশ সাথে যদি পঞ্চমের সাথে যদি দ্বাদশের যদি কানেকশন হয়
তাহলে সন্তানের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, নিঃসন্তান যোগ। না, সেটা 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 সবসময় নাও হতে পারে। সেটা চার্ট থেকে বিচার্য, চার্ট বিচার করে সেটা বলতে হবে। নিঃসন্তান যোগটা আমরা দ্বাদশ থেকে সবসময় দেখতে পাবো না। সন্তান হানি দ্বাদশের পঞ্চম দ্বাদশ কানেক্ট করলে সন্তান হানিকে বলতে পারি। নিঃসন্তান যোগটা আসতে পারে বলে আমার তো মনে হয় না, কারণ মানে সন্তান হলো, সেই সন্তানের হানি হলো, মানে সন্তানের ব্যয় হলো। তাহলে ম্যাডাম নিঃসন্তান যোগকে দেখবো কি করে? পঞ্চমের সাথে অষ্টম? না না, আপনি নিঃসন্তান যোগ আপনি দেখবেন যে আপনার পঞ্চম ভাব পীড়িত কিনা, বা আপনার 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 ধরুন যে যে মানুষটা এসছে আপনার কাছে, তার যোগের তার সন্তান হচ্ছে না তার জন্য, তখন তার দেখতে হবে যে তার দশাতে তার পঞ্চম ভাবকে কানেক্ট করছে কিনা, তার দশা এবং পঞ্চম এবং একাদশ। কারণ একাদশ থেকে আমরা যে কোনো কিছুর আয়, যে কোনো কিছু গেন আমি বুঝবো পঞ্চম ভাব থেকে। তো সরি, একাদশ ভাব থেকে আমি বুঝবো যে কোনো কিছুর গেন, এবং পঞ্চম ভাব থেকে, পঞ্চম ভাবে সন্তান। তো পঞ্চম একাদশ কানেক্ট করছে কিনা তার দশাতে আমরা সেটা দেখবো। এবার এই যে দশাতে আমি পঞ্চম একাদশকে দেখবো, তখন যদি দেখি যে পঞ্চম একাদশের কানেকশনটা হচ্ছে আজ থেকে 25 বছর পরে গিয়ে, বা আজ থেকে 8 বছর পরে গিয়ে, আর এবং যে ভদ্রলোক ভদ্রমহিলা আপনার সামনে এসছেন তাদের বয়স এখনই হচ্ছে 30 মানে 35-এর কাছাকাছি, তার মানে 40 বছর বয়সে গিয়ে সন্তান লাভ, সেটা হতে পারে বা না হতে পারে। তখন আপনি বলবেন যে চেষ্টা করুন, আপনার সন্তান থেকে দেরি হবে। এবার দেখলেন আরো পরে গিয়ে আছে, তখনও হতে পারে। বা দেখলেন আদৌ একাদশ ভাব কানেক্ট করছেই না, তার মানে পঞ্চম ভাব থেকে মানে সন্তান পাওয়াতে তাদের সত্যিই অসুবিধা আছে। তো এইভাবে কানেকশন করে ধীরে ধীরে বুঝতে হবে। আমরা যখন দশা বিচার শুরু করব তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবে। মানে দশা, আমাদের চার্ট যখন আমরা দেখব, যে কোনো যখন চার্ট আপনারা প্রফেশনালি দেখতে, কেউ কেউ হয়তো আপনারা প্রফেশনালি দেখেনও, যখন দেখেন 3টে জিনিস মাথায় রাখবেন। এক, যে ব্যক্তি আসছেন তার চার্ট, সেই চার্টে গ্রহদের অবস্থান কিরকম। 2, সেই ব্যক্তির দশা, কোন দশা চলছে, সে দশা কি কানেক্ট করছে, কোন গ্রহের দশা চলছে, সেটা কোন ঘরে বসে আছে, হ্যাঁ, সেই জিনিসটা। এবং তৃতীয় আপনার যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে গোচর, এখন বর্তমানে কোন ফলটা দিচ্ছে। এই 3টে জিনিস মেন বিচার্য আমরা যখন কোনো একটা চার্টের ফলাদেশ বিচার করব। আচ্ছা, এবার আমি যাই শিউলি, আপনার বলুন কি প্রশ্ন। ম্যাম বলছিলাম যে প্রথম সন্তান তো 12th হাউস আর 5th হাউস বললেন, তাহলে দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তান? হ্যাঁ, ওটা আমি বলে দেবো। দ্বিতীয় মানে প্রথম সবাই না, মানে ইউজুয়ালি আপনাদের কাছে আসবে বা আমাদের কাছে আসে প্রথম সন্তানটাই জানতে। হ্যাঁ, দ্বিতীয় সন্তানের জন্য আমি কানেকশন আছে, সেটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না কোথায় লেখা আছে, বাট আমি খুঁজে নেক্সট দিন বলে দেবো। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? না ম্যাডাম, হয়ে গেছে সবার সব প্রশ্ন শেষ। 12th হাউসে কোন কোন গ্রহ থাকলে, 12th হাউসে কোন কোন গ্রহ থাকলে 5 এর সঙ্গে কিভাবে কানেক্ট করছে, একটু একবার একটু ছকের কথাটা প্রসঙ্গ তুলে একটু বলুন না। আমি যখন নেক্সট দিন থেকে ভাব অনুযায়ী গ্রহের ফল দিতে শুরু করব, তখন আপনি একটু ভালোভাবে বুঝে যাবেন ব্যাপারটা। মানে ধরুন আপনার, হ্যাঁ, মানে ধরুন আপনার পঞ্চমে, মানে কিরকম ভাবে বুঝবেন আর কি ব্যাপারটা। যেমন এর আগের দিন আমি বলছিলাম যে কেতু কোনো কিছুতে বাধা সৃষ্টি করে। এবার কেতু বাধা সৃষ্টি করে, এবার দেখলাম আমি হয়তো তার সঙ্গে আপনার 12th হাউসটা পড়েছে হচ্ছে এতে, মেষ রাশিতে, ঠিক আছে। তার মানে আপনার হচ্ছে আপনি বৃষলগ্ন, তো বৃষলগ্নের 12th হাউস হচ্ছে মেষ রাশি। এবার আপনার 12th এ রয়েছে শনি, সেখানে নিচস্থ, তার মানে দীর্ঘসূত্রিতা দেবে, মানে এমনিতেই দীর্ঘসূত্রিতা দেবে, এবং নিচস্থ হয়ে গিয়ে মানে একটা আনফেভারেবল কন্ডিশন রেডি করবে। পঞ্চমে রয়েছে আপনার কেতু, তো সেই কেতু আর এখানে আপনার 12th হাউসে শনি, তাহলে কি করলো আপনার পঞ্চমে কেতু আপনার
সরি একাদশে বললাম তো, একাদশ থেকে সন্তান দেবে, তাহলে একাদশটা হচ্ছে আপনার শনি হয়ে রয়েছে। তা একাদশটা যদি শনি হয় তার মানে আপনার মিথুন লগ্ন হলো। এবার মিথুন লগ্ন যখন হলো, এবার মিথুন লগ্নের পঞ্চমে আপনার কেতু বসে রয়েছে, আর সেই কেতুর সঙ্গে একাদশের কানেকশনে শনি রয়েছে বসে, তা আবার নিচস্থ ডিগ্রিতে। তার মানে আপনার সন্তান প্রথমত পঞ্চমে বাধার জন্য সন্তান আপনি পেতে পাচ্ছেন না। একাদশ যেখানে গেন, সেখানে আপনার শনি নিচস্থ বসে রয়েছে। এবার নিচস্থ শনি হয়তো ফল দিতে পারে যদি আপনার ট্রানজিটে শনি ভালো উচ্চ অবস্থানে থাকে, কিন্তু ট্রানজিটেও যদি আপনার শনি খারাপ ফল দিচ্ছে, তাহলে তখন সেখানে কি করে আপনি সন্তান লাভ করবেন বা জাতক সন্তান লাভ করবে? তো এই কানেকশনস গুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আমার যে শুরুর প্রশ্নটা ছিল সেখানে ফিরে যাই। কে আমাকে এই আনসারটা দিতে পারবে যে কেন বৃহস্পতি সমস্ত রাশি ছেড়ে কর্কট রাশিতেই তুঙ্গস্থ হলো? কেন বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ ফল দিল? নিকিতা কিছু বলবেন, বলুন। ম্যাম, বৃহস্পতি কর্কটে উচ্চস্থ, আমার যেটুকু মনে হয়, কেননা কর্কট হচ্ছে চন্দ্রের ঘর। চন্দ্রকে আমরা মা ধরি, হ্যাঁ, মা জায়গাটা তোমার চন্দ্র ধরি। এবারে ধরুন আমরা মায়ের কাছ থেকে শিক্ষা পাই, জ্ঞান লাভ করি, স্নেহ ছায়া পরোপকারী হিসাবে আমরা পাই। আর বৃহস্পতিরও তো ওই একই গুণ, উনি জ্ঞান দান করেন, পরোপকারী। তো ওই জন্যই আমার মনে হয় মানে কর্কট রাশিতে উনি যেহেতু নিজের গুণগুলোকে দেখতে পান, অনেকটা মিল পান বলেই হয়তো উনি কর্কট রাশিতে তুঙ্গস্থ। আচ্ছা, শিউলি বলুন। আমি দেখতে পেয়েছি শিউলি আপনি হাত তুলেছেন, বলুন। ম্যাম বলছি যে কর্কটের জল যেহেতু পানযোগ্য জল, মানে পরিশুদ্ধ বিশুদ্ধ জল, হ্যাঁ, এবার বৃহস্পতি সেখানে গিয়ে তার গুণটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে পারে, মানে বৃহস্পতি সেখানে গিয়ে আরো বিস্তারিত হয়, কর্কটের জলে গিয়ে আরো ছড়িয়ে পড়ে, আরো পাওয়ারফুল হয়। মানে কি বলতে চাচ্ছি, মানে ওই জলের যেহেতু কোনো সীমানা নেই, এবার বৃহস্পতি একটা আকাশ, আপনি বলছিলেন না আকাশ গ্রুপের আর কি একটা প্ল্যানেট, আমি ঠিক বলতে, হ্যাঁ আকাশ তত্ত্বের একটা প্ল্যানেট। এবার বৃহস্পতির গুণগুলো যেগুলো আমরা পাই, মানে জ্ঞান বুদ্ধি, সেইগুলো কর্কটের জলে গিয়ে আরো বেশি এক্সপ্যান্ড করে, কারণ জলে সবকিছুই খুব ভালো মিশে যায় আর খুব ভালো বিস্তৃতি পায় আর কি, এই কারণেই আমার মনে হয়। আচ্ছা, আপনার উত্তর নিলাম। আর পুতুল বাবু বলুন। ম্যাম, বৃহস্পতির নিজস্ব নক্ষত্র পুনর্বসু, ওই পুনর্বসু নক্ষত্র কর্কটের ঘরে রয়েছে, আর চন্দ্র বৃহস্পতিতে গজকেশরী লক্ষ্মী যোগ হয়। তো এক্ষেত্রে আমার মনে হয় দুটো গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ এবং দেব গ্রহ, এটা আমার ব্যক্তিগত সম্ভবত এটার জন্য। আচ্ছা, আপনি পুতুল বাবু শুরুটা ঠিক করলেন। গজকেশরী যোগ যে হয়, সেটা গজকেশরী যোগ চন্দ্র আর বৃহস্পতি কেন্দ্র কোণে অবস্থান করলে সেটা হয়। সেটা আমরা পরে যখন যোগ করব তখন সেটা আমরা আলোচনা করব। বাট আচ্ছা, মানস বাবু কিছু বলবেন, বলুন। হ্যাঁ, মোটামুটি যারা বললেন ওই একই মত। মানে বিষয়টা হচ্ছে কালপুরুষের যে কুণ্ডলিটা আছে সেখানে চতুর্থ ভাবটা তো কর্কটে ঘর করছে, চতুর্থ ভাব মাতৃভাব আর কি। তো এবার বৃহস্পতির যা নেচার এবং কর্কটের চতুর্থ ভাবে যা নেচার একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা উচ্চ গ্রহের ক্ষেত্রে আমার মনে হয় একে অপরকে কমপ্লিমেন্ট যখনই করছে ওই ভাবের প্রকৃতি এবং গ্রহের প্রকৃতি, এবং তারা ততটা বেশি, সব থেকে বেশি ফাংশনাল সেখানেই হচ্ছে, মানে সব থেকে বেশি সুটেবল এনভায়রনমেন্টটা সেখানেই পাচ্ছে। একদম একদম, এই আপনাদের সবার আনসার গুলো অল্প বিস্তর ঠিক আছে। তো সেই টোটাল আনসারটা নিয়ে সাম আপ আমি করে দিচ্ছি। সবাই যেগুলো বলেছেন, আমি একটা কথায় কনক্লুড করব, মা আমাদের পালন করেন, আর বৃহস্পতিও এক পালনকর্তা গ্রহ, এক পালনকর্তা গ্রহ। তো বৃহস্পতি আর
আমি এর আগের দিন বলেছিলাম যে তুঙ্গস্থ গ্রহের কনসেপ্ট কি, যে একটা ফেভারেবল কন্ডিশনে থাকবে, তার ভালো ছেলে এবং তার সমস্ত পরিবার তাকে হেল্প করার জন্য, তাকে পড়াশোনার অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য বসে আছে, মানে সমস্ত ফেভারেবল কন্ডিশন সে পাচ্ছে। এক্সকিউজ মি। তো ফেভারেবল কন্ডিশন বৃহস্পতি কোথায় পাচ্ছে? সে পাচ্ছে হচ্ছে কর্কটে এসে। কেন? কারণ কর্কটে প্রথমত যেটা শিউলি বললেন যে কর্কটের জলটা হচ্ছে সমুদ্রের মতো এক বিশাল জল। হ্যাঁ, তো বৃহস্পতিকে ধারণ করবার মতো জলও তো দেখতে হবে। তো বৃহস্পতিকে যে ধারণ করবে সে অতটা জল সেটাও লাগবে, যেখানে বৃহস্পতি একটা গুরু সবচেয়ে গুরু, মানে সবচেয়ে বড় সাইজে আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতিকে ধারণ করবে কোন ঘর? যেখানে বৃহস্পতিকে ফেভারেবল কন্ডিশনে দেবে। তো ফেভারেবল কন্ডিশন কোথায় দেবে? সে যেখানে পূর্ণ নিমজ্জিত হতে পারছে, আকাশ গিয়ে জলে মিশছে। এবার পুতুল বাবু যেটা বললেন যে ওখানে বৃহস্পতির একটা নক্ষত্র আছে, যেটা হচ্ছে পুনর্বসু, এবং বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয় 5 ডিগ্রি এবং ওই পুনর্বসু নক্ষত্রতেই হয়। তো তার মানে বৃহস্পতি কি হচ্ছে, অন্যের বাড়িতে এসছে এবং সেই বাড়িটা যেটা তার পছন্দ মতো বাড়ি, বড় সড়ো বাড়ি একটা, যেখানে তার ছোটখাটো, মানে একটা খুব মোটা মানুষকে যদি আপনি একটা টাটা ন্যানোতে বসিয়ে দেন, তাহলে কি আর সে কমফোর্টেবলি যেতে পারবে? সে মোটা মানুষটার জন্য তাকে স্করপিওই দিতে হবে, তাহলে সে ফেভারেবলি আনন্দ করে যেতে পারবে। তো তেমনি বৃহস্পতির একজন বড় সড়ো লম্বা চওড়া মানুষ, তিনি এসছেন যে ঘরটাও বড়, তার জন্য তিনি সেখানে বসতে পারবেন, আরাম করতে পারবেন, এবং তিনি কিন্তু রয়েছেন নিজের নক্ষত্রতেই। তিনি কিন্তু নক্ষত্র ছেড়ে বেরিয়ে অন্যের নক্ষত্রে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে না, তুঙ্গস্থ হচ্ছেন কিন্তু নিজেরই নক্ষত্রতে। সিমিলারলি বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হন, তেমনি মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয় হচ্ছে মকরে। এবার বলুন, মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি, পৃথ্বী তত্ত্বের রাশিতে গিয়ে সে কেন উন্নতি করছে, কেন তুঙ্গস্থ হচ্ছে? তার কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে একটা আনকন্ট্রোলড ফায়ার। মঙ্গল আনকন্ট্রোলড ফায়ার। আজকে মঙ্গল যদি আপনার কোনো বায়ু রাশিতে তুঙ্গস্থ হতো, তাহলে কি হতো? সে ফায়ারকে আমরা কোনো রকম ভাবে কন্ট্রোল করতে পারতাম না। আজকে আমাদের রান্নার গ্যাসটা যদি হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে শুরু করে দেয়, আমাদের রান্নাটা কি প্রপারলি হবে? হবে না, আমাদের রান্নাটা পুড়ে যাবে। সেই জন্য আমাদের রান্নার গ্যাসের একটা রেগুলেটর ইউজ করা হয়, যে যখন যেরকম প্রয়োজন আমরা সেই অনুযায়ী গ্যাসটাকে কমাবো বা বাড়াবো। তো এইটা হচ্ছে কন্ট্রোলড ফায়ার। তো এই কন্ট্রোল ফায়ারটা আমরা আমাদের ফায়ারকে কন্ট্রোল করছি কোথায়? আমরা কন্ট্রোল করছি শনির ঘরে, একটা পৃথ্বী তত্ত্বের ঘর এবং শনি। মঙ্গলকে একমাত্র যদি কেউ কন্ট্রোল করতে পারে সেটা হচ্ছে শনি। শনির শীতলতা একমাত্র মঙ্গলের আগুনকে, দাউ দাউ আগুনকে কন্ট্রোল করতে পারে, এবং সেখানে গিয়েও কিন্তু মঙ্গল উচ্চস্থ হচ্ছে কোন নক্ষত্রতে? নিজের ধনিষ্ঠা নক্ষত্রতে। সরি, নিজের ধনিষ্ঠা নক্ষত্রতে তুঙ্গস্থ হচ্ছে না, ও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রতেই তুঙ্গস্থ হচ্ছে, মানে রবির নক্ষত্রতে। রবি নক্ষত্র মঙ্গলের জন্য ফেভারেবল কন্ডিশন, রবি আগুন, মঙ্গলও আগুন, তাতে শনির যে শীতলতাটা এবং পৃথ্বী তত্ত্বের রাশির যে এক ধারণ ক্ষমতা, এই দুটো মিলে একটা মঙ্গলকে ফেভারেবল কন্ডিশন দিচ্ছে, তাই মঙ্গল গিয়ে মকর রাশিতে তুঙ্গস্থ হচ্ছে। তো এইভাবে আমার সিমিলারলি শুক্র কেন মিনে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে, এটা কেউ আলোচনা করবে? মানসবাবু কিছু বলবেন বা শিউলিদি? হ্যাঁ, ওই যেটা আগের দিন বলেছিলেন আর কি, শুক্র মিনের ঘর হচ্ছে গভীর জল। তো এবার মিন হচ্ছে আবার কালপুরুষের 12th ঘর, 12th ভাব। তো সেই ভাবের যা প্রকৃতি এবং শুক্রের যা প্রকৃতি এবং একে অপরের যা ডিমান্ড, সেই ডিমান্ডটা একে অপরের জন্য একে অপর ফুলফিল করতে পারছে আর কি, যেটা বললাম আর কি, কমপ্লিমেন্ট করছে, পরিপূরক হয়ে উঠছে। তাই জন্য কিছু বলবেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন?
শুক্র তো মানে রেবতী নক্ষত্রে শুক্র উচ্চ হয় তো ম্যাম, শুক্র রেবতী নক্ষত্রে উচ্চ হয় তো মিনে। শুক্র রেবতী নক্ষত্রে আমি এর আগের দিন ডিগ্রি গুলো বললাম যে এই মুহূর্তে আমার কাছে তো খাতা নেই। 27 ডিগ্রি পর্যন্ত ওখানে হ্যাঁ, পূর্ব ভারতীয় পদ, উত্তর ভারতীয় পদ, এবার রেবতী 3টে নক্ষত্র আছে। পূর্ব ভারতীয় পদ 3 ডিগ্রি 20 মিনিট, উত্তর ভারতীয় পদ 13 ডিগ্রি 20 মিনিট। মানে রেবতীর 13 ডিগ্রির কিছু পার্টে গিয়ে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি। হ্যাঁ, রেবতী পুরো রেবতীটা পাচ্ছে না তাহলে। তো তাহলে কি হচ্ছে, শুক্র এবার মিন হচ্ছে গভীর জল, গভীর জল হলেও মিনের প্রকৃতিটা হচ্ছে কিন্তু একটা ফোয়ারার মতো, বা মানে সুন্দর জল, মানে বা সমুদ্রের জলে যে কন্টিনিউয়াসলি আপনার আসছে আর কি, ঢেউ আসছে, মানে আপনি দৃষ্টিনন্দন, সে জলটা আপনার দৃষ্টিনন্দন, আপনি তাকিয়ে থাকবেন, আপনার তাকিয়ে থাকতে ভালো লাগবে। তো আজকে আচ্ছা রাকেশ, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ বলুন রাকেশ বাবু। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। আমার যে তত্ত্ব, হ্যাঁ আমি যে কথাটা বলছি এটা একটা পৌরাণিক তত্ত্ব। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র হচ্ছে অসুর গুরু। গুরু কোনোদিন সহজেই গুরুর বিরোধিতা করে না। গুরু কোনোদিন গুরুর বিরোধিতা করে না, ওই জন্য শুক্র গিয়ে বৃহস্পতির ঘরে তুঙ্গ হচ্ছে, আপনি এটা বলতে চাইছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুভজিৎ বাবু কিছু বলবেন আপনি? ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন না। প্রশ্ন বলতে আপনি বললেন যে বৃহস্পতি 18ই অক্টোবর কর্কটে এসে তুঙ্গ হলো। তো হ্যাঁ। 18 অক্টোবরই কেন তুঙ্গ হলো? এর আগে কেন তুঙ্গ হতে পারলো না? বা পরেও তো হতে পারতো, কেন হলো না? এই প্রশ্নটা ম্যাডাম যদি একটু ক্লিয়ার করে দেন। মানে এটা তো মানে ওটা তো গ্রহের চলন অনুযায়ী বিচার করা হবে না? গ্রহের ম্যাডাম, গ্রহের চলন মানে একটা গ্রহ কতটা চলছে তার উপর। ম্যাডাম এটা চলছে কিভাবে বুঝবো, এটা একটু যদি একটু বলেন। আচ্ছা, এই বিষয়টা তো আমাদের একটা অন্য ক্লাস আছে যেখানে আমরা গ্রহ স্ফুট নির্ণয় করা শিখবো। আচ্ছা ঠিক আছে, এটা একটা পুরো সেপারেট ক্লাস। আচ্ছা আচ্ছা। মানে এটা মানে গ্রহের গোচর কিভাবে বিচার করা হয়, এটা গ্রহ স্ফুট কি করে নির্ণয় করা হয়, এটা একটা আলাদা ক্লাস আছে আমাদের। কারণ ম্যাডাম আমি পঞ্জিকা দেখছিলাম, তো পঞ্জিকাতে আগের বছরের পঞ্জিকাতে বৃহস্পতি বসেছিল বৃষতে, বৃষ রাশিতে। তো এখন কর্কটের মধ্যে চলে এসেছে, আর আমি গোচর জানি বৃহস্পতি 365 দিন, অর্থাৎ 1 বছর। হ্যাঁ, তো 1 বছরের মধ্যে একটা রাশিকে অতিক্রম করে পরের রাশিটাকে চলে এলো, এই জায়গাটা একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম, সেই জন্য এই প্রশ্নটা করলাম আর কি। হ্যাঁ আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি যেদিনকে গ্রহ স্ফুট বোঝাবো, হ্যাঁ সেদিনকে আমি বোঝাবো, কারণ আজকে আমি এই চলন বলতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে আর কি, মানে সেটা মানে এখন এই শেষ মোমেন্টে গিয়ে আমি এতটা বুঝিয়ে উঠতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার প্রশ্নটা আমার ভালো লেগেছে, আমি এই প্রশ্নটা ডেফিনেটলি আমি এক্সপ্লেন করব ক্লাসে, কারণ এইটা জানাটা খুব জরুরি। আচ্ছা, পুতুল বাবু, নীতিকা, মানস বাবু, শিউলি কিছু বলবেন? বলুন। ম্যাম, যেহেতু শুক্র মানে একটা ভোগ বিলাসের গ্রহ, হ্যাঁ, কালপুরুষের সৃষ্টি অনুযায়ী দ্বাদশ ঘরটা মিন হচ্ছে, তো সে জায়গায় দাঁড়িয়ে শুক্র সর্দাসুখ, স্বয়ংসুখ এবং আপনার এই ভ্রমণ দিকটা খুব ভালো করে দেখে, তো তার জন্য শুক্র ওখানে উচ্চস্থ। হ্যাঁ খানিকটা বলতে পারেন, মানে ব্যয় করতে চায় শুক্র তো, মানে আপনি যে কোনো সুখ লাভ করতে গেলে আপনাকে তো ব্যয় করতে হবে। ম্যাডাম যেহেতু বলুন। হ্যাঁ, যেহেতু শুক্রের সাথে আনকন্ডিশনাল কথাটা যুক্ত আছে, মানে শুক্র তো সবকিছু আনকন্ডিশনালি দেয়, মানে ভোগ বিলাস হলেও সেটা, তারপর মেটেরিয়ালিস্টিক মানে সবকিছুই ওর আনকন্ডিশনাল। আর মিনের যে জলটা সেটাও আপনি বলেছিলেন গভীর জল, মানে যার কোনো মাপঝোক নেই আর কি। তার জন্যই আমার মনে হয় শুক্র সেখানে গিয়ে অনেকটা মানে এক্সপ্যান্ড করতে পারে, ছড়াতে পারে, ওই জন্য ও সেখানে এক্সলটেড হয়। হ্যাঁ না, এবং সবচেয়ে বড় কথা কি বললাম আমি যেটা, আচ্ছা নীতিকা কিছু বলবেন বলুন, আর মানসবাবু কি বলবেন বলেন, আমি সবটা শুনে নিয়ে তারপর আমি লাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। শুক্র তো বলেছেন মানে ভালোবাসার একটা, মানে প্রেমের জায়গার একটা প্রতীক। তো মিনে দুটো মাছ একে অপরকে অপোজিট ভাবে, বা যখন ঘুরছে দুটো মাছ একে অপরের দিকেই চোখটা রাখছে, একে অপরের প্রতি ভালোবাসাটা রাখছে, ওই জন্যই হয়তো শুক্র রাশিটার উপর মানে তুঙ্গস্থ।
এটা আমি কখনো ভেবে দেখিনি এভাবে। আমি আমি ভেবে দেখবো এটা। এটা 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 সত্যি আমাকে এইটা আমি একদম প্রথম শুনলাম এটা, কিন্তু এটা যথেষ্ট প্রথম শুনলেও এটা ভাবার মতো একটা বিষয়। আমি ডেফিনেটলি ভাববো এই জিনিসটা। আচ্ছা মানুষ বাবু বলুন। হ্যাঁ, আমার আরেকটা যেটা মনে হচ্ছে, এবার শুক্র ভোগবিলাস হলো শুক্রাচার্য যেমন দৈত্য গুরু, তো সেখানেও যেহেতু গুরু শুক্রের এই ভোগবিলাসটা যখন স্যাচুরেশন পর্যায়ে চলে যায়, তখন সেও একটা ধর্ম প্রাপ্তির দিকে তার মনোনিবেশটা করে, এবং সেক্ষেত্রে ওটা যেহেতু বৃহস্পতির ঘর, ফলে সেখানেও একটা সুটেবল সে তার পরিবেশটা পাবে। মানে অ্যাকচুয়ালি সবাই মিলে কোথায় দাঁড়াচ্ছি আমরা? ফার্স্ট দাঁড়ালাম হচ্ছে এক হচ্ছে শুক্র ভোগ বিলাসের প্ল্যানেট। তো ভোগ বিলাসের প্ল্যানেট হলে শুক্রের জন্য মানে যে জায়গাটা মানে ওটা মিনের ঘরটা গভীর জল হলেও মিনের জলে একটা দৃষ্টিনন্দন জল, মানে সমুদ্রের দিকে আমরা কি করি যখন আমরা সমুদ্রতে যাই? আমরা সমুদ্রের দিকে তাকিয়ে থাকি, সমুদ্র অগণিত ঢেউ আসছে আসছে আসছে, মানে সেটা আমাদের দেখতে ভালো লাগে। হ্যাঁ, কিছু একটা জিনিস যখন সমুদ্রের ধারে গিয়ে আপনারা বসেন, হ্যাঁ নিশ্চয়ই পুরী ডেফিনেটলি এসছেন, পুরী বেড়াতে এসছেন, দীঘা বেড়াতে গেছেন, তখন আমরা যখন সমুদ্রের ধারে গিয়ে বসি তখন আর কোনো দিকে তাকাতে কি আমাদের ইচ্ছা করে না, শুধু আমরা সমুদ্রের দিকেই তাকিয়ে থাকি। কারণ একটা অত্যন্ত দৃষ্টিনন্দন একটা জিনিস। তো এই দৃষ্টিনন্দন জিনিসটা মানে একটা সুন্দর জিনিস, আর যে কোনো সুন্দর জিনিসের সঙ্গে শুক্র জড়িয়ে আছে। দ্বিতীয়ত যেটা মানসবাবু না পুতুল বাবু কেউ একজন বললেন বা রাকেশ বাবু বললেন যে বৃহস্পতিও একজন গুরু, আর একজন শুক্র একজন গুরু আরেকজন গুরুর অবমাননা করবে না কখনোই। তো অবভিয়াসলি একটা ফেভারেবল কন্ডিশন রয়েছে। এবং তারপর লাস্ট হচ্ছে যেটা সবাই আপনারা বললেন যে এখানে একটা এক্সপ্যান্ড করছে, একটা মানে যে কোনো জিনিস শুক্র মানে হচ্ছে আমি ভোগ বিলাস ব্যাসনে ব্যয় করছি। মানে আপনি যদি একটা সুন্দর পারফিউম ইউজ করতে চান, আপনাকে পারফিউমটা তো পয়সা খরচ করে কিনে আনতে হবে। আপনি পয়সাটা খরচ না করলে তো পারফিউমটা আপনার ঘরে আসবে না। তো সেই খরচটার জন্য দ্বাদশ ভাব কালপুরুষের দ্বাদশ ভাবকে কানেক্ট করছে, যেখানে ব্যয় ভাবকে কানেক্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমার একটা খালি আপনাদের কাছে জানবার আছে, আপনারা রাশি প্রকৃতি কে কতটা মানে জানেন আর কি? আমাকে কি রাশি প্রকৃতি পড়াতে হবে? হ্যাঁ ম্যাডাম, ওটা লেখানো হয়নি, বেসিক লেখানো হয়নি। রাশি প্রকৃতি লেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, একটা ওই যেটা প্রশ্ন করা হয়েছিল ওটা পরের দিন আপনি বললেন, তাও আমার একটু মনে হলো বললাম। ওই দ্বিতীয় সন্তান, ওটা পঞ্চমের পঞ্চম ঘর কি দ্বিতীয় সন্তান হবে, মানে নবম ঘর? এটার না একটা হিসেব আছে যেটা এই মুহূর্তে আমি একেবারে ব্ল্যাঙ্ক আউট হয়ে রয়েছি, ঠিক আছে? আমি আপনাকে বলে দেবো এটা মানে কি পঞ্চমের পঞ্চম হবে না ওটা, কারণ ভাবত ভাব বিচার ওটা তো হবে না ওটা, মানে আমার হ্যাঁ সপ্তম হবে পঞ্চম সপ্তম না, তাহলে হ্যাঁ সপ্তম হবে, আর তৃতীয় সন্তান নবম। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, মমিন বাবু বলে দিলেন। হ্যাঁ, তার মানে দ্বিতীয় সন্তান হচ্ছে আমাদের একটা কথা, শিউলি কিছু বলছেন? হ্যাঁ, তার মানে কি হলো, আমাদের পঞ্চম ভাগ থেকে আমরা প্রথম সন্তান। বলছি যে ম্যাম, হ্যাঁ বলুন আমি শুনছি, বলুন। হ্যালো, বলবো কি ম্যাম? হ্যাঁ বলুন। বলছি যে ম্যাম, আপনি কি কোনো, এটা একটু অন্য টাইপের একটা প্রশ্ন করছি, আপনি কি কোনো বই সাজেস্ট করছেন যেটা মানে আমরা আপনাদের কাছে রাখতে পারি একটু গাইড পাওয়ার জন্য? বই সাধারণত অনেক রকম বই তো হয়, আমি প্রেফার করি বাগল আর সমগ্র জ্যোতি বাচস্পতি রচনাবলী। ম্যাডাম আরেকবার বলুন একটু। আচ্ছা, হ্যাঁ, একটা হচ্ছে ভারতে জ্যোতিষ, মানে বাগল শ্রী নরেন্দ্রনাথ বাগল জ্যোতিষ শাস্ত্রী। শ্রী নরেন্দ্রনাথ বাগল জ্যোতিষ শাস্ত্রী, হ্যাঁ।
তো এটা আমি বলবো যে একটু পরে বইটা কিনুন, তার কারণ হচ্ছে বাগলের লেভেল না একটু ওপরে। তো আপনাকে বাগল বুঝতে গেলে একটু পড়াশোনা করে, মানে ধরুন আমাদের কোর্সটা যখন শেষের দিকে হয়ে যাবে সেরকম নাগাদ সময় বইটা কিনে নেবেন, তখন আপনি আরো বেশি কিছু জানার জন্য। কারণ আপনাদের তো এখনো অনেক মানে বেসিক জিনিসই এদিক ওদিক একটুখানি মানে ফুটোফাটা আছে না, সেটাকে একটুখানি কভার করে নিয়ে আমরা এগিয়ে যাই। ম্যাডাম আরেকটা বই কি বললেন? হ্যাঁ, আরেকটা বই হ্যাঁ, ঠিক হচ্ছে আছে। সমগ্র জ্যোতি বাচস্পতি রচনাবলী। ম্যাম এই বইটা কি একটু ওখানে যদি দেখে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা, ওই বইটাই, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে আমরা কি আপনাদের ভাব যারা 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 ভাব লিখলেন তারা একটুখানি ভাবটা কারেকশন করে নিন, যে ম্যাডাম। সপ্তম ভাব হচ্ছে, হ্যাঁ বলুন বলুন। বলছি নীতিকা ম্যাডাম একটু যদি বইটা আরেকবার দেখাতেন স্ক্রিনে। আমিও দেখিয়ে দিতে পারি, থ্যাংক ইউ যদি ম্যাডাম। আমার আর মনে ওই উঠতে হবে। হ্যাঁ ম্যাডাম বাগল নরেন্দ্রনাথ ওই বইটা একটু দেখান না প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা আমি বলছি আর কি, কি বলছিলাম যেন, হ্যাঁ তাহলে পঞ্চম ঘর হচ্ছে আমাদের প্রথম সন্তান, সপ্তম ঘর হচ্ছে হ্যাঁ, সপ্তম ভাব হচ্ছে দ্বিতীয়, ঠিকই ঠিক। সপ্তম ভাব দ্বিতীয় সন্তান, আর নবম ভাব হচ্ছে আমাদের তৃতীয় সন্তান, ঠিক আছে। এটা ভাবত ভাব থেকে বিচার হবে না, এটা আপনার মানে পুরো জেনারেটেড আর কি। এইটা এই যেমন চতুর্থ ঘর মা, নবম ঘর বাবা, পঞ্চম ঘর প্রথম সন্তান, তো এইভাবে সপ্তম ঘর স্বামী স্ত্রী। তো ওরকম ভাবে এটা ভাবত ভাব থেকে বিচার হবে না, এর থেকে আমরা ভাবত ভাব বিচার করবো। ঠিক আছে, চলুন আজকের জন্য এখানেই শেষ করছি। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম। সবাই লেফট নেবেন না, একটা কথা বলার ছিল যদি শোনেন। বলুন। হ্যালো হ্যাঁ বলুন, কি বলতে চাইলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি রাকেশ বলছিলাম। হ্যাঁ বলুন রাকেশ বাবু। হ্যালো, হ্যাঁ ওই ম্যাডামের কাছে আমি যে প্রস্তাবটা দিয়েছি, জানি না ওরা একাডেমি থেকে সেটা করবে কিনা, কিন্তু আমরা নিজেদের জ্যোতিষ চর্চাকে শ্রীবৃদ্ধি করার জন্য আমরা পার্সোনালি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। না ওই আমার মতে ম্যাডাম পরের দিন কি বলে সেটা আগে শুনুন, তারপর সেটা না করলে বেটার হবে। সে তো অবশ্যই না করবে না মনে হয়। এটা আমাদের মধ্যে একটা কথা, তাহলে আমাদেরই সুবিধা একটু। এই আমাদের অনেকে যারা অনেক দিন থেকে জ্যোতিষের সঙ্গে যুক্ত, তাদের অনেকের কাছে ভালো অনেক কনসেপ্ট আছে, সেগুলো সবাই আমরা নিতে পারি, এতে করে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে। ঠিক আছে।